হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতেই পারছো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ থেকে টোটাল আমি এই নিয়ে আমি 4টা ক্লাস নিব। আজকে ফার্স্ট ক্লাস, আরও 3টা, টোটাল 4টা আমি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিব। এই 4টা ক্লাসে আমি মূলত বেসিক রুলসগুলো শেষ করব। এই 4টা ক্লাসের পরে যে বাকি যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা কোয়েশ্চেন সলভ করব, ইনক্লুডিং বোর্ড কোশ্চেন। এখন রাইট ফর্ম অফ ভার্ব ক্লাসটা শুরু করার আগে তোমাকে আমি একটা মেইন ম্যাটার জানাই দিতে চাই। এটা হচ্ছে ম্যাজিক লাইন। যে ম্যাজিক লাইন তোমাকে জানতেই হবে, সেই ম্যাজিক লাইনটা কি সবাই একটু খাতায় নোট করে নিবে আবার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? সেটা হচ্ছে কি স্যার, যে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হবে ক্লু দেখে। ক্লু দেখে সেটা কি একটু লিখে রাখো। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম সলভ করতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হবে, সমাধান করতে হবে, সলভ করতে হবে ক্লু দেখে স্যার। ক্লু ক্লু দেখে, ক্লু দেখে। প্রথমে কি করবো জানো? প্রথমে আমরা সেন্টেন্স দিয়ে আমি রাইট ফর্ম ভার্বের বেসিক রুলসগুলো শেষ করব, তারপর আমরা প্যাসেজগুলো সলভ করব, ঠিক আছে? এখন রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হবে কি দেখে স্যার? ক্লু দেখে। মনে রাখবা সেন্টেন্সে একটি ক্লু দেওয়া থাকবে। এই লাইনটা একটু সবাই একটু আমার সঙ্গে সঙ্গে লিখে নাও। সেন্টেন্সে একটি ক্লু থাকবে, সেন্টেন্সে একটি ক্লু থাকবে, সেন্টেন্সে একটি ক্লু থাকবে। এই ক্লু ওয়ার্ডটা খুব ভালো করে মনে রাখো। সেন্টেন্সে একটি ক্লু থাকবে, সেন্টেন্সে একটি ক্লু থাকবে। এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এই ক্লু দেখে বুঝতে হবে, একটু খাতায় লিখে নাও। এই ক্লু দেখে বুঝতে হবে, আমার লেখা একটু বাজে, একটু কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এটাই হচ্ছে ম্যাজিক লাইন। বুঝা গেছে? এই লাইনটা একটু খাতার মধ্যে লিখে নাও। রাইট ফর্ম ভার্বের এটা হচ্ছে আমাদের ম্যাজিক লাইন। ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানেই না যে রাইট ফর্ম ভার্ব কিভাবে পড়াটা শুরু করতে হবে। ম্যাজিক লাইন, ঠিক আছে? এটা ম্যাজিক লাইন। যে রাইট ফর্ম ভার্ব যে আমি শিখবো, শিখাটা শুরু করবা কিভাবে? এই লাইনটা শেখার মাধ্যমে। যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সে একটা ক্লু থাকবে, ওই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। যে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সে একটা ক্লু দেওয়া থাকবে, এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ব্যাপারটা কেমন স্যার। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ব্যাপারটা কেমন। যেমন ধরো এরকম থাকবে, হি ইউজুয়ালি ড্যাশ প্লে ক্রিকেট। আচ্ছা, এটা একটা সেন্টেন্স। এখন দেখো, আমাকে এই যে প্লে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বের সঠিক ফর্মটা আমাদের গ্যাপে বসাতে হবে। বেসিক ব্যাপারটাকে ক্লিয়ার করো। এই যে ভার্ব, এই ভার্বের সঠিক ফর্মটা এখানে এই গ্যাপের মধ্যে বসাতে হবে। কিভাবে বসাবো স্যার? আমি বলছিলাম রাইট ফর্ম অফ দ্য ভার্ব সলভ করতে হবে কি দেখে স্যার? ক্লু দেখে। এই লাইনটা মনে আছে? রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হবে ক্লু দেওয়া থাকবে, ক্লু দেখে। অর্থাৎ সেন্টেন্সে একটা ক্লু থাকবে, ওই ক্লু দেখে বুঝতে হবে রাইট ফর্ম ভার্ব কি হবে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের ক্লু কি স্যার? এই ইউজুয়ালি হচ্ছে আমাদের সেই ক্লু। এইটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এই যে ইউজুয়ালি, এই ক্লুটা বলে দিচ্ছে ভার্বের ফর্ম V1 হবে। ভার্বের ফর্ম কি হবে স্যার? V1। এই যে ইউজুয়ালি ক্লু, এই ক্লুটা আমাকে বলে দিচ্ছে ভার্বের ফর্ম V1 হবে। তার মানে প্লের V1 হবে, এখানে আনসার হবে প্লেস। আচ্ছা, কেন এস বাই এস হলে আমি পরে আসতেছি। আগে এই ব্যাপারটা ক্লিয়ার হও যে আমি প্রথমে কি করতেছি স্যার, তোমাকে সেন্টেন্স থেকে কিভাবে রাইট ফর্ম ভার্ব তোমাকে সলভ করতে হবে ওই ব্যাপারটা আমি শিখাই। এইভাবে তোমাকে আগে বেসিকটা ডেভেলপ করব। তারপর যখন আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো বা অন্যান্য কলেজগুলোর কোশ্চেন সলভ করাবো, ওই কোশ্চেন সলভ করার কিছু আবার টেকনিক আছে, ওটা আমি কোশ্চেন সলভ করার সময় শেখাবো। আগে তুমি রাইট ফর্ম ভার্বের বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার হও। তাহলে এই লাইনটা হচ্ছে তোমার ম্যাজিক লাইন, যে রাইট ফর্ম ভার্ব, এটা মাথার মধ্যে ঢুকায় নাও। রাইট ফর্ম ভার্ব সলভ করতে হবে কি দেখে স্যার? ক্লু দেখে। রাইট ফর্ম ভার্ব সলভ করতে হবে কি দেখে স্যার? ক্লু দেখে। সেন্টেন্সে একটা ক্লু থাকবে, সেন্টেন্সে একটা ক্লু থাকবে, এই যে ইউজুয়ালি সেই ক্লু। এই সেন্টেন্সে ইউজুয়ালি হচ্ছে ক্লু। এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এটা হচ্ছে মেইন ম্যাজিক লাইন। এখন আসো, চলো আমরা কি করব, আমরা নিয়মগুলো শিখব, ঠিক আছে? চলো আমি রুলসে চলে যাচ্ছি। রুলস দিয়ে আস্তে 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 তোমাকে নিয়মগুলো শেখাবো। আচ্ছা, রুল 1। এই রুল 1-এ কি বলছে স্যার? দেখো, আমি পুরোটা পড়ার দরকার নাই, আমি কিছু টেকনিক দিছি, সেই টেকনিকটা ফলো করো। এই রুলস 1-এ হচ্ছে, একটু খাতার মধ্যে আমার সঙ্গে সঙ্গে লিখে নাও যে ডেঞ্জারাস এখানে দেওয়া আছে, ডেঞ্জারাস ইকুয়াল V1। একটু খাতার মধ্যে লিখে নাও ডেঞ্জারাস ইকুয়াল V1। খাতার মধ্যে লিখে নাও ডেঞ্জারাস ইকুয়াল V1। এটা হচ্ছে আমার টেকনিক, মানে মনে রাখার টেকনিক। আমি তোমাকে বুঝাচ্ছি ডেঞ্জারাস দ্বারা কি বুঝাচ্ছি। আগে তুমি লিখে নাও ডেঞ্জারাস ইকুয়াল V1।
তুমি জাস্ট মনে রাখবা ডেঞ্জারাস ইকুয়াল ভি ওয়ান। হাসিফ স্যার কি শিখাইছে? ডেঞ্জারাস ইকুয়াল ভি ওয়ান, ডেঞ্জারাস ইকুয়াল ভি ওয়ান, ডেঞ্জারাস ইকুয়াল ভি ওয়ান। এখন এর মানে কি স্যার? এর মানে হচ্ছে এই যে ডেঞ্জারাস, এই ডেঞ্জারাসের প্রত্যেকটা লেটার দিয়ে আমি এক একটা ওয়ার্ড ইউজ করছি। এই যে ডেঞ্জারাসের ডি, ডিতে হচ্ছে আমাদের অলওয়েজ, দেখতে পাচ্ছ, সরি ডেইলি। এই যে ডি, ডিতে হচ্ছে আমাদের কি ডেইলি। তারপর এখানে আছে কি স্যার এ, এতে হচ্ছে আমাদের অলওয়েজ। তারপর আছে আমাদের এন, এনতে আমাদের কি স্যার নরমালি। তারপর আছে জি, জিতে কি স্যার জেনারেলি। তারপর হচ্ছে ই, ইতে কি স্যার এভরিডে। তারপর আছে স্যার আর, আরতে কি স্যার রেগুলারলি। তারপর আছে স্যার ও, ওতে কি অফটেন বা অফেন, দুইটাই কারেক্ট। তারপর হচ্ছে কি স্যার ইউ, ইউতে কি স্যার ইউজুয়ালি। এন্ড দ্য লাস্ট ওয়ান এস ফর সেলডম। বুঝা গেছে? অর্থাৎ এখানে যে লেটার ওয়ার্ডগুলো আমি পাইলাম, ডেইলি, অলওয়েজ, নরমালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অফটেন, ইউজুয়ালি, সেলডম, কোন একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো পাও, এই ওয়ার্ডগুলো হচ্ছে সেই ক্লু। এই ওয়ার্ডগুলো থাকলে ভার্ব হবে ভি ওয়ান। ভি ওয়ান মানে বুঝছো তো স্যার? ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। ভি ওয়ান মানে কি স্যার? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আমার সবগুলা ক্লাস করবা, ঠিক আছে? এই সবগুলা ক্লাসের মধ্যে অনেক বেসিক অনেক ব্যাপার চলে আসবে, মানে হুট করে তো সবকিছু দেওয়া যায় না। যখন আমি করতে গিয়ে অনেক ব্যাপার চলে আসবে, ওই ব্যাপারগুলো তুমি একটু খাতার মধ্যে নোট করে শিখে নিবা, ঠিক আছে? আর আমাদের স্লাইডটাও তো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে ডেঞ্জারাস ইকুয়াল কি স্যার? ভি ওয়ান। ডেঞ্জারাস ইকুয়াল ভি ওয়ান। ডেঞ্জারাসের প্রত্যেকটা ওয়ার্ডার দিয়ে যে ওয়ার্ডগুলো দেখলাম, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তখন ভার্ব কি হবে স্যার? ভি ওয়ান। ভি ওয়ান মানে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। চলো এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। এই যেখানে সেন্টেন্স দুটো দেওয়া আছে, ফার্স্ট সেন্টেন্স কি বলা আছে দেখো। হি অলওয়েজ, একটা ড্যাশ দেওয়া আছে, তারপর দেওয়া আছে ভিজিট হচ্ছে আমাদের অপশন, ভিজিট ভার্ব, ভিজিট ভার্বের সঠিক ফর্ম এখানে বসাতে হবে আওয়ার হাউস। হি অলওয়েজ ভিজিট আওয়ার হাউস। এখন এই যে ভিজিট ভার্ব, এই ভার্বের সঠিক ফর্ম কি বসবে? রাইট ফর্ম কি বসবে? এখন আমি বলছিলাম কি সেন্টেন্সে একটা ক্লু থাকবে স্যার, এই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। এই সেন্টেন্সের ক্লু কি? এই যে অলওয়েজ হচ্ছে আমাদের সেই ক্লু, বলছিলাম অলওয়েজ হচ্ছে আমাদের সেই ক্লু। এই যে আগের এই এই ডেঞ্জারাসে দেখো, এই ডেঞ্জারাসের এই যে এ, এতে হচ্ছে, এতে আমাদের কি ছিল স্যার? অলওয়েজ ছিল। দেখছো এই যে অলওয়েজ থাকলে ভার্ব কি হয়? ভি ওয়ান হয়। অলওয়েজ থাকলে ভার্ব কি হয়? ভি ওয়ান হয়। এত কঠিন না তো স্যার, তুমি একটু ক্লুগুলো মনে রাখো, তুমি একটু ক্লুগুলো মনে রাখো, ঠিক আছে? এই যে অলওয়েজ হচ্ছে আমাদের ক্লু, এই ক্লু দেখে আমি বুঝতে পারলাম ভার্ব কি হবে স্যার? ভার্ব ভি ওয়ান হবে। ভার্ব কি হবে স্যার? ভি ওয়ান। সুতরাং এখানে অ্যান্সার হবে স্যার ভিজিটস। ভিজিটস অর্থাৎ এখানে এস যুক্ত হবে, ঠিক আছে? এখন অনেকে বলবা স্যার এখানে এস যুক্ত কেন হইলো স্যার? শুধু ভিজিট কেন হইলো না, কেন এস যুক্ত হইলো? এটা একটু খাতার মধ্যে নোট করে নাও, মানে এভাবে আস্তে আস্তে বেসিক চলে আসবে, ঠিক আছে? যে কখন এস যুক্ত হয়, কখন এস যুক্ত হয় না, এই ব্যাপারটা একটু ঝামেলা হয়। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এখানে আমি কি আমি তোমাকে দুইটা পয়েন্ট দিচ্ছি, দুইটা পয়েন্ট মনে রাখবা। প্রথম পয়েন্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অনেকে বলবো স্যার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না, এই থার্ড পারসন কথাটা বাদ দাও, থার্ড পারসন আমার দরকার নাই, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আমার দরকার নাই। আমি কি বলছি সেটা মনে রাখো, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তখন তখন ভার্বের সাথে, তখন ভার্বের সাথে, তখন ভার্বের সাথে এস অবলিক ইএস যুক্ত হয়। মনে থাকবে সবার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট যদি কেউ থার্ড পারসনে কথা, থার্ড পারসন আর টানা যাবে না। অনেকে শিখছো অনেক বই থেকে, আমি জানি ছোটবেলা থেকে শিখে আসতেছো, কিন্তু এটা এখন মাথা থেকে যেটা ফালাই দাও। আমি যেটা বলতেছি এটা মনে রাখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। আমার পারসন যা জানা দরকার নেই, আমি দেখবো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়। বুঝতে পারছো? আর দুই নম্বরে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল অথবা অথবা আই অবলিক ইউ হয়, সাবজেক্ট যদি প্লুরাল অথবা আই অবলিক ইউ হয়, তখন তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। কথা কি বুঝতে পারতেছো? তখন ভার্বের সাথে সাথে এস বাই এস যুক্ত হয় না। আবার বলি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই বা ইউ হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই বা ইউ হয়, তখন ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। এই দুইটা লাইন মনে রাখো, তোমার আর জীবনেও এস বা ইয়েস নিয়ে প্রবলেম হবে না। আমার কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা,
এবার দেখো আমি একটু এই যে আমার আর এই যে এই এক্সাম্পলটা একটু দেখে দেখো, আমি বুঝাই এক্সাম্পল দিয়ে। এইখানে এই সেন্টেন্স সাবজেক্ট কে বলতো? এই সাবজেক্ট হচ্ছে আমাদের হি। এখন হি কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? হি তো একজন, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি একজন, সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে একজনের বেশি জন, দুইজন, তিনজন, চারজন, একজনের বেশি জন মানে হচ্ছে প্লুরাল। এখন এই যে হি, হি তো আমাদের সিঙ্গুলার একজন। এখন যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার, হি সাবজেক্ট না, সাবজেক্ট এখানে সিঙ্গুলার, আমি কি কি শিখাইছি স্যার? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না, আই বাই ইউ হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। বুঝা গেছে? আচ্ছা ফাইন। এখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত হবে, এই যে যুক্ত হয়েছে, তাই এখানে হচ্ছে ভিজিটস, এখানে আমি এস যুক্ত করছি। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি সমস্যা হবে না। এবার আসো আমরা পরের এক্সাম্পলটা আমরা সলভ করি। তো প্রথমে আমরা কি বলছি স্যার? ক্লু খুঁজবো। এখানে কি বলছে? উই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট অ্যাট 8 PM। আমরা সাধারণত 8টা বাজে নাস্তা করি। আচ্ছা ফাইন। এই সেন্টেন্সের ক্লু কি স্যার? এই সেন্টেন্সের ক্লু হচ্ছে স্যার আমাদের এই যে ইউজুয়ালি, ইউজুয়ালি রাইট। দেখি তো আমাদের এখানে ক্লুটা ছিল কিনা। ক্লুটা ছিল স্যার, ক্লুটা কি ছিল? ছিল। এই দেখো এই যে ইউজুয়ালি হচ্ছে আমাদের সেই ক্লু, পাইছি? ফাইন। তাহলে ইউজুয়ালি থাকলে ভার্ব কি হয় স্যার? V1। ইউজুয়ালি থাকলে কি হয় স্যার? ভার্ব কি হয় স্যার? V1। ইউজুয়ালি থাকলে ভার্ব কি হয় স্যার? V1। তার মানে আমি এখানে V1 বসাবো। ফাইন। এখন টেকের V1 তো টেক নিজেই, আচ্ছা ফাইন, টেক বসাবো। এখন এই টেকের সঙ্গে আমরা এস বাই এস হবে কি হবে না? মানে একটা জিনিস মনে রাখবা, যখনই V1 হবে, যখনই তোমাকে V1 বসাইতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যখনই তোমাকে V1 বসাইতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, তখন তোমার দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এই ব্যাপারটা কি স্যার? এস যুক্ত হবে নাকি এস বাই এস যুক্ত হবে কি হবে না? এস বাই এস যুক্ত হবে নাকি এস বাই এস যুক্ত হবে না? বুঝতে পারতেছো? হবে কি হবে না? যখনই সাবজেক্টটা ইয়া হবে, ভার্বটা V1 হবে, যখনই ভার্বটা V1 হবে, তুমি একটু দেখবা যে এই ভার্বটা কি শুধু V1 হবে, অর্থাৎ এর সঙ্গে কি এস বাই এস যুক্ত হবে কি হবে না, এটা একটু তোমাকে চেক আউট করতে হবে। বুঝা গেছে? দেখো এই যে ক্লু, এই যে ইউজুয়ালি হচ্ছে আমাদের ক্লু, তাই না? ইউজুয়ালি হচ্ছে আমাদের ক্লু। এই ক্লু দেখে বুঝতে পারতাছি ভার্বটা V1 হবে। রুলস বলছে যে ক্লু দেখে এই ইউজুয়ালি থাকলে ভার্ব V1 হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বুঝলাম আমি। এখন শুধু V1 দেখলে হবে না, যখনই V1 হয়েছে তখন তুমি একটু টেস্ট করে নিবা এই V1 এর সঙ্গে এস বাই এস হবে কি হবে না, মানে টেকের সঙ্গে এস বাই এস হবে কি হবে না, অর্থাৎ টেক হবে নাকি টেক্স হবে। আমি একটু আগে শিখেছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই বাই ইউ হয়, তখন ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। সাবজেক্ট যদি কি হয় স্যার? প্লুরাল হয় অথবা আই বা ইউ হয়, তখন ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না, তার মানে অ্যান্সার হবে টেক। আমি আবার বলি, ব্যাপারটা কিন্তু বারবার ঝামেলা হয়। কি বলছি স্যার? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল বা আই বা ইউ হয়, ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। এই দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়েছে, আর এখানে সাবজেক্টটা প্লুরাল, তাই ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। এখন এস বাই এস যে যুক্ত হয় হয় না, এই ব্যাপারটা কখন হয়? দেখবা যে ভার্বটার ফর্ম কি, ভার্বটা কি V1 কিনা। দুইটাই আমাদের V1 ছিল। যখনই ভার্বটা V1 হবে, প্রেজেন্ট ফর্ম হবে। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। V1 মানে কি বলতো? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। যখনই ভার্বটা V1 হবে, তখনই তুমি চেক আউট করবা এই V1 এর সঙ্গে এস বাই এস যুক্ত হবে কি হবে না। কখন যুক্ত হবে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়। আর কখন যুক্ত হবে না? যখন সাবজেক্ট প্লুরাল বা আই বা ইউ হয়। বুঝতে পারতেছো? এখানে সাবজেক্টটা প্লুরাল, এখানে উইটা কি বলতো? প্লুরাল না? এখানে উইটা প্লুরাল। একজনের বেশি কি বোঝাচ্ছে না? আমরা একজনের বেশি, প্লুরাল, তার মানে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। আচ্ছা আরেকটা ব্যাপার মনে রাখো, অনেকে বলবা স্যার এই যে V1 বলতেছে, V1 তো বুঝি না। V1 মানে কি স্যার? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আরেকটা ফর্ম আছে V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব। যাদের বেসিক একটু ভালো তারা এই ব্যাপারগুলো জানো, যারা জানো না, কিছুই জানো না, সমস্যা নাই, আমার ক্লাসটা করো, ইনশাল্লাহ এক্সপার্ট হয়ে যাবা। V2 মানে কি? পাস্ট ফর্ম অফ ভার্ব। মানে যখন আমি তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব বোঝানোর সময় বারবার V1 বলবো, তখন তুমি বুঝবা যে স্যার অ্যাকচুয়ালি প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের কথা বলতেছে। যখন আমি বারবার V2 বলবো, তখন তুমি বুঝে নিবা স্যার অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম অফ ভার্বের কথা বলতেছে। যখন আমি V3 বলবো, তখন তুমি বুঝে নিবা স্যার অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের কথা বলতেছে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের কথা বলতেছে। কথা বোঝা গেছে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ব্যাপারটা সহজ হয়। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরো আমরা করছি ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আবার ডাজও কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাই না? আচ্ছা ফাইন। এর পাস্ট ফর্ম অফ ভার্ব কি বলতো? ডিড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব কি বলতো? ডান। অর্থাৎ ডু এর V1 হচ্ছে ডু বা ডাস, V2 হচ্ছে ডিড, আর V3 হচ্ছে ডান। যখন আমি V2 বলবো, তার মানে তুমি বুঝবো আমি ডিডের কথা বলতেছি।
ভার্বের পাস্ট ফর্মের কথা বলতেছি। যখন আমি ভি3 কথা বলবো ভি3 তখন বুঝো আমি পাস্ট পার্টিসিপল ডানের কথা বলতেছি, এরকম আর কি। আর একটা এক্সাম্পল দিই, যেমন ধরো স, সি, সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে কি স, পাস্ট পার্টিসিপল কি সিন, এগুলো আর কি, এগুলো কথা বলতেছি। কথাই বুঝতে পারতেছো? মানে তোমার জন্য কনফিউশন না হয়। আচ্ছা, আর এস বা ইএস নিয়ে ঝামেলাটা কোথায় এটা মনে রাখো, আমাদের কিন্তু ভি2 ভি3 পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, এইখানে কিন্তু আর এস বা ইএস নিয়ে ঝামেলা নাই। কথাই বুঝতে পারতেছো? ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলোর সঙ্গে কিন্তু আর এস বাই এস নিয়ে ঝামেলা নাই, কারণ এগুলোর সঙ্গে এস বাই এস যুক্ত নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, এগুলো হয়ও না, এগুলোর সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। এস বাই এস কখন যুক্ত হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম তখন তুমি দেখবা যে এস বাই এস হবে কি হবে না, আর বাকিগুলোতে নিয়ে আমার সমস্যা নাই, কারণ বাকিগুলোতে এস বাই এস যুক্ত হয় না। কথা কি বুঝতে পারছো? মাথায় ঢুকছে? ওকে ফাইন, আশা করি ডান। তাহলে আমাদের রুল 1টা আমি আবার রিপিট করে দিচ্ছি স্যার। কি শিখলাম স্যার? ডেঞ্জারাস, ডেঞ্জারাস ইকুয়াল ভি1, ডেঞ্জারাস ইকুয়াল ভি1, ডেঞ্জারাস ইকুয়াল ভি1। ডেঞ্জারাসের ডিতে হচ্ছে ডেইলি, এতে অলওয়েজ, এনতে নরমালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ওতে অফটেন, ইউতে ইউজুয়ালি, এন এস ফর সেলডম অথবা সামটাইমসও হয়, সমস্যা নাই। এগুলো থাকলে ভার্ব কি হয়? ভি1 হয়। এগুলো থাকলে ভার্ব কি হয়? ভি1 হয়। এগুলো হচ্ছে আমাদের ক্লু। বুঝা গেছে? আবার বলি, রাইট ফর্ম ভার্ব কিভাবে সলভ করতে হয় স্যার? ক্লু দেখে। সেন্টেন্সে একটা ক্লু থাকবে, ওই ক্লু দেখে বুঝতে হবে ভার্বের ফর্ম কি হবে। ফাইন, রুল 1 ডান। আচ্ছা, এবার আমরা রুল 2 চলে যাই, ঠিক আছে? আমরা রুল 2 তে চলে যাব। কি বলছে দেখো, এখানে বলতেছে যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয়, এখানে দুইটা বিষয় তুমি মার্ক আউট করো, একটা হচ্ছে চিরন্তন সত্য, একটা হচ্ছে চিরন্তন সত্য, আর একটা হচ্ছে অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম, বুঝা গেছে? এই চিরন্তন সত্যকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। কি বলা হয় স্যার? ইউনিভার্সাল ট্রুথ। এটা তোমরা পড়ছো, আজীবন গ্রামার বই পড়ে আসছো। যদি কোনো একটা সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথকে নির্দেশ করে, অথবা অভ্যাসগত কর্ম, এটাকে ইংরেজিতে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কি? মানে যেটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তুমি একটা কাজ, যে কাজটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বুঝা গেছো? আচ্ছা ফাইন, সমস্যা নাই। এখন কোন একটা সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্টকে বোঝায়, অভ্যাসগত কর্মকে বোঝায়, অভ্যাসগত কাজকে বোঝায়, এই দুইটার মধ্যে এই ইউনিভার্সাল ট্রুথটাই বেশি ইম্পর্টেন্ট। তখন তখন ওই ভার্বের ফর্ম হয় আমাদের ভি1। ওই ভার্বের ফর্ম হচ্ছে আমাদের ভি1। এখানে আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভি1। তোমার টেন্সে যাওয়ার দরকার নাই, আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখো। আর যেভাবে আমি আমি যা যা বলতেছি একটু নোট করে নিও। তুমি এভাবে লিখবা যে ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোন একটা সেন্টেন্স, চিরন্তন সত্য থাকলে, এর নিচে লিখে দিবা চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম। কোন একটা সেন্টেন্স চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম হইলে ভার্ব কি হবে স্যার? ভি1 হয়। সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে এটা কি চিরন্তন সত্যকে বোঝাচ্ছে কিনা, এটা কি অভ্যাসগত কর্মকে বোঝাচ্ছে কিনা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ইউনিভার্সাল ট্রুথ। তখন ভার্ব কি হবে স্যার? ভি1 হবে। ভার্ব কি হবে স্যার? ভি1 হবে। ফাইন, চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। এই যেটা খুব কমন এক্সাম্পল, যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাকে ইংরেজিতে কি বলা হয়? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, এখানে আমার গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে এই যেখানে হচ্ছে আমাদের ভার্ব, এই মুভটা হচ্ছে আমাদের ভার্ব, এই মুভ ভার্বের এখানে সঠিক ফর্মটা বসাইতে হবে। এখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? চিরন্তন সত্য না? হ্যাঁ, এটা চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য হইলে ভার্ব কি হয় স্যার? ভি1 হয়। চিরন্তন সত্য হইলে ভার্ব কি হয় স্যার? ভি1 হয়। এখানে আমি ভি1টা বসাবো। এখন আমি কি বলছিলাম, যখনই ভি1 আসবে তখনই তুমি চেক আউট করে নিবা এস যুক্ত হবে কি হবে না এই ভি1 এর সঙ্গে। আমি আবার বলি, যখনই দেখবা যে তোমার রুলস অনুযায়ী ভি1 চলে আসতেছে, উত্তর হচ্ছে ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসতেছে, তখনই তুমি চেক আউট করে নিবা যে এই ভি1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হবে কি হবে না। কারণ বাকিগুলো নিয়ে সমস্যা নেই, বাকিগুলোতে আর তো এস বাই যুক্ত হয় না, শুধু ভি1ই হয়। এখন যেহেতু এখানে ভি1 হবে, আমি শুধু ভি1 বসালে হবে না, এর সঙ্গে এস বাই যুক্ত হয় কি হয় না এটাও চেক আউট করবো। তার মানে এই যে মুভ, ধরো আমি মুভ বসাইলাম, আমাদের এই যে মুভ তো ভি1 তাই না? মুভ নিজে ভি1 বসাইলাম। এখন এই মুভের সঙ্গে আমি এস বাই যুক্ত করবো না, ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। আমি কি বলছিলাম, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল বা আই বা ইউ হইলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। এই দুইটা বিষয় মনে রাখো, আর জীবনও এস বাই এস নিয়ে সমস্যা হবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল বা আই বা ইউ হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয় না। অনেকে, আমি আবার বলি, অনেকে ভেবে শিখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, ওরে বাবা, পার্সন আনার দরকারই নাই।
তোমার পার্সন দরকার নাই, তোমার দেখা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার কিনা। সাবজেক্ট সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, সাবজেক্ট প্লুরাল বা আই বা ইউ হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে না। এটা মাথায় ঢুকে নাও, 100 বার বলছি এখন পর্যন্ত। কেন বুঝছো তো? যেন পরীক্ষার হলে তুমি মানে আমার কথা যেন তোমার কানে বাজে পরীক্ষার হলে, যে স্যার এই কথাটা বলছিল, তুমি যেন ভুলে না যাও। তাহলে সাবজেক্টটা আমাদের কি স্যার? সিঙ্গুলার। এই যে দা আর্থ, পৃথিবী, পৃথিবী আমাদের সিঙ্গুলার না? পৃথিবী আমার সিঙ্গুলার, সুতরাং ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, তাই অ্যান্সার হবে মুভস। আমি এস যুক্ত করলাম, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কথা কি বুঝছো? মাথায় ঢুকছে? ফাইন। এইবার আসো কি বলছে, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। আচ্ছা, সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা জানি না? এখন সূর্য যে পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ না? সূর্য পূর্ব দিকে উঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ কিনা? এটা চিরন্তন সত্য কিনা? হ্যাঁ, এটা চিরন্তন সত্য, সুতরাং ভার্ব কি হবে স্যার? ভার্ব V1 হবে। ওকে ফাইন, আমি ভার্বটাকে আইডেন্টিফাই করলাম, এটা ভার্বটা V1 হবে। এখন V1 হলে আমি তো জানি কি জানি চেক আউট করতে হবে। স্যার বলছিল, হাসিফ স্যার বলছিল যে ভার্ব যখন V1 হয় তখন একটা বিষয় চেক করতে হয় যে এস বাই এস যুক্ত হবে কি হবে না। শুধু ভার্বটা বসাই দিলে হবে না, এটার V1 বসাই দিলে হবে না, এটার সঙ্গে এস বাই যুক্ত হবে কিনা। তো আমি আগে রাইস বসাইলাম, রাইস, রাইস মানে ওঠা আর কি, সূর্য ওঠে না, এটাকে বলা হয় রাইস। আচ্ছা, এখন এই রাইসের সঙ্গে এস বাই এস হবে কি হবে না? আমি দেখবো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এই যে সাবজেক্ট দা সান, এই দা সানটা কি স্যার? সিঙ্গুলার। সূর্য কি সিঙ্গুলার না? একটা সিঙ্গুলার না, সুতরাং এর সঙ্গে এস বাই যুক্ত হবে। তাহলে আনসার কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ফাইন। এবার আসো, উই নো দ্যাট, আমরা জানি যে আইস ড্যাশ ইন ওয়াটার। আমরা জানি যে আইস, এ আইস মানে হচ্ছে বরফ। এ আইস মানে কি বলতো? বরফ। আমরা জানি যে বরফ পানিতে ভাসে। এই ফ্লোট, এখানে যে ফ্লোট দেওয়া আছে না, ফ্লোট, এই ফ্লোট মানে হচ্ছে ভাষা। ভাষা পানিতে ভাসে না, পানিতে কোনো কিছু ভাসে, এটা ইংরেজি হচ্ছে ফ্লোট। পানিতে কোনো কিছু ভাসে, এটা ইংরেজি হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ফাইন। এখন আমরা জানি যে উই নো দ্যাট, আমরা জানি যে পানি, আচ্ছা, বরফ পানিতে ভাসে। তাহলে বরফ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আইস সাবজেক্ট। আচ্ছা, এখন আগে বুঝো, মানে এইটা স্যার ইউনিভার্সাল ট্রুথ কিনা? বরফ যে পানিতে ভাসে, এটা ইউনিভার্সাল ট্রুথ কিনা? জি স্যার, এটা ইউনিভার্সাল ট্রুথ। বরফ পানিতে ভাসে, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। বরফ কখনো পানিতে ডুবে যায় না, সবসময় বরফ যদি পানিতে ফালাও, এটা পানিতে ভেসে থাকবে। এটাই বরফের নেচার, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ হলে ভার্ব কি হয় স্যার? V1, তার মানে এখানে V1 হবে, আমি আগে শিওর হইলাম। এখন দেখবো এস বাই এস হয় কিনা, ডিপেন্ড করবে কিসের উপর স্যার? সাবজেক্টের উপর। এখন অনেকে মনে করবে স্যার উই সাবজেক্ট না। না না, উই সাবজেক্ট না, উই হচ্ছে নো ভার্বের সাবজেক্ট, মানে। আর এই ফ্লোটের সাবজেক্ট হচ্ছে আইস, মানে বুঝতে পারতেছো? মানে পানিতে কে ভাসে? পানিকে আমরা ভাসি, পানিতে ভাসবে কি? বরফ না। এখানে এই ফ্লোট ভার্বের সাবজেক্ট হচ্ছে আইস। ঠিক আছে, আইস হচ্ছে সাবজেক্ট। আচ্ছা ফাইন। এখন আইস কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল স্যার? আইস আমাদের সিঙ্গুলার। আইস কি আমাদের সিঙ্গুলার? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, তার মানে অ্যান্সার কি হবে স্যার? ফ্লোটস। ফ্লোট লেখে একটা এস যুক্ত করে দিবা। উই নো দ্যাট আইস ফ্লোটস ইন ওয়াটার। আমরা জানি যে বরফ পানিতে ভাসে। ডান, মাথায় ঢুকছে? ফাইন, আশা করি ঢুকছে। রুল 2 ডান। এবার আসো রুল 3। কি বলছে স্যার? এইটা একটু ভালো করে শোনো, এটা অলরেডি, এই রুলটা অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। রুল 2 ওই হচ্ছে রুল 3 হচ্ছে রুল 2 এর একটা ফর্ম আর কি, মানে অলরেডি রুল 2 তে আমি এটা শিখে ফেলছি, জাস্ট একটু চেঞ্জ করে দেওয়ার আর কিছুই না। এটার মেন কথা হচ্ছে স্যার, ধরো দুইটা ক্লজ, আচ্ছা, ক্লজ মানে কি? যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে, এটাই ক্লজ। যেখানে সাবজেক্ট থাকবে এবং তারপর একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটাই ক্লজ। এখন অনেকে বলবা স্যার ফাইনাইট ভার্ব কি? পরে বাবা, এগুলো এখন দেওয়ার দরকার নাই, এটা পরে আলোচনা করব। এখন জাস্ট আপাতত জেনে রাখো, যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এটাই হচ্ছে ক্লজ। ফাইনাইট ভার্ব নিয়ে আমি আমার লং ক্লাস পাবা চেঞ্জিং সেন্টেন্সে। ফাইনাইট ভার্ব নিয়ে খুব সুন্দর ক্লাস আছে, কারণ ওই চেঞ্জিং সেন্টেন্সে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝাতে গেলে ফাইনাইট ভার্বে বোঝানো লাগে। তো ওইটা আমি ওই ক্লাস থেকে করে নিই, এখন দরকার নাই। তা আপাতত মনে রাখো, ক্লজ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। এখন এখানে বলছে যে দুইটা ক্লজ, বুঝা গেছে? দুইটা ক্লজ যদি, অর্থাৎ যেখানে একটা ক্লজে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, আরেকটা ক্লজে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, এরকম দুইটা ক্লজ। এইটা একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, এটাই তো ক্লজ। তো এইটা একটা ক্লজ, এইটা আরেকটা ক্লজ, এই দুইটা ক্লজ বলতেছে। এরকম দুইটা ক্লজ যদি হয়েন দ্বারা কানেক্ট থাকে, এই যে সাবজেক্ট ভার্ব, এই দুইটা, এমন দুইটা ক্লজ যদি হয়েন দ্বারা কানেক্ট থাকে, কি দ্বারা কানেক্ট থাকে স্যার? হয়েন দ্বারা কানেক্ট থাকে, এবং এই ক্লজগুলো যদি চিরন্তন সত্যকে নির্দেশ করে বা বৈজ্ঞানিক সত্যকে নির্দেশ করে, ইউনিভার্সাল ট্রুথকে নির্দেশ করে, সায়েন্টিফিকলি কোনো কিছু প্রুভড, বৈজ্ঞানিকভাবে কোনো কিছু সত্য, মানে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, 2 যোগ করলে 4 হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, এমন কিছু, অথবা অভ্যাসগত কর্মকে নির্দেশ করে,
তখন দুইটা ক্লজের ভার্বই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ V1 হয়। এটা লিখে রাখো V1 হয়। আমি আবার বলি যে দুইটা ক্লজ যদি হয়েন দ্বারা কানেক্ট থাকে, দুইটা ক্লজ, একটা ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আর একটা ক্লজে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এমন দুইটা ক্লজ যদি হয়েন দ্বারা কানেক্ট থাকে, হয়েন, এবং ওই ক্লজগুলো যদি স্যার চিরন্তন সত্যকে নির্দেশ করে, ইউনিভার্সাল ট্রুথকে, বা সায়েন্টিফিকলি প্রুভড এমন কিছুকে নির্দেশ করে, তখন কি হবে স্যার, বা অভ্যাসগত কর্মকে নির্দেশ করে, তখন দুইটা ক্লজের ভার্ব হচ্ছে V1 হবে। আসলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবা, নাহলে বুঝবা না। আচ্ছা, এখানে দেখো এক্সাম্পল দেখো, হোয়েন হি ট্রেন্স দ্য পিকক ডান্স দেওয়া আছে। এখন দেখো এখানে কি বলছে, হোয়েন হি ট্রেন্স যখন বৃষ্টি হয়, দ্য পিকক ডান্স ময়ূর নৃত্য করে। এই পিকক মানে হচ্ছে ময়ূর, বোঝা গেছে? ময়ূর, পিকক মানে কি বলতো? ময়ূর। আমরা একটা প্রবাদ শুনছি না যে বৃষ্টি হলে ময়ূর নাচে, তোমরা শুনছো কি শোনো না আমি জানি না, না শুনলে সমস্যা নেই, এখন শুনে রাখো। একটা প্রবাদ আছে যে বৃষ্টি পড়লে ময়ূর নাচে বা ময়ূর নৃত্য করে, বৃষ্টি পড়লে ময়ূর নৃত্য করে বা ময়ূর নাচে, এটা একটা প্রভাব। তার মানে বৃষ্টি পড়লে যে ময়ূর নাচে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ না? এটা একটা ইউনিভার্সাল ট্রুথের মতো, মানে ময়ূর নাচবে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, এটা ইউনিভার্সাল ট্রুথের মতো। তার মানে এটা একটা কি সেন্টেন্স আর, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স। আচ্ছা ফাইন, এখন এই সেন্টেন্সের দুইটা ক্লজ আছে, বুঝছো? এই সেন্টেন্সের দুইটা ক্লজ, একটা ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট ফাইন ভার্ব থাকে। এই যে ইট হচ্ছে সাবজেক্ট, কার সাবজেক্ট? এই রেইনসের সাবজেক্ট, এই রেইনসের সাবজেক্ট হচ্ছে ইট। এই যে ইট রেইনস, এটা একটা ক্লজ, দেখছো? এটা একটা কি স্যার? ক্লজ, এটা একটা ক্লজ। তারপর এখানে কমা আছে। তারপর আবার দেখো, এই দা কক হচ্ছে সাবজেক্ট, দা পিকক হচ্ছে সাবজেক্ট, আর ডান্স হচ্ছে ভার্ব, যে ময়ূর নাচে। তার মানে এখানে আরেকটা ক্লজ আছে, দেখছো? এখানে আরেকটা ক্লজ, এইটা আরেকটা ক্লজ। ইট রেইনস একটা ক্লজ, দা পিকক ডান্স এটা আরেকটা ক্লজ, দুইটা ক্লজ। এখন বলতেছে দুইটা ক্লজ যদি হোয়েন দ্বারা কানেক্ট থাকে, মানে দুইটা ক্লজের মধ্যে যদি হোয়েন থাকে, হোয়েন আছে কি নাই বলো তো? এই সেন্টেন্সে আছে, এই যে হোয়েন আছে, রাইট? এই দুইটা ক্লজ যদি হোয়েন দ্বারা কানেক্ট থাকে, এই দুইটা ক্লজ কি দ্বারা কানেক্ট? এখানে হোয়েন দ্বারা কানেক্ট। হোয়েন এখানেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, যেখানে থাকতে পারে, সমস্যা নাই। আচ্ছা, মানে নর্মালি শুরুতে থাকে আর মাঝখানে থাকে নর্মালি। আচ্ছা, এখন এই দুইটা ক্লজ যখন হোয়েন দ্বারা কানেক্ট হয়েছে, ফাইন। তারপর কি বলতেছে, এই দুইটা ক্লজ যদি চিরন্তন সত্যকে নির্দেশ করে, হ্যাঁ এই দুইটা ক্লজ তো চিরন্তন সত্যকে নির্দেশ করতেছে, ইউনিভার্সাল ট্রুথকে নির্দেশ করতেছে, তখন দুইটা ক্লজের ভার্বই V1 হবে। অর্থাৎ প্রথম ক্লজের ভার্ব V1 হবে, দ্বিতীয় ক্লজের ভার্ব V1 হবে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। এখন তুমি যদি এত জটিলে শিখতে না চাও, এটা মনে রাখলে হয় যে আমরা গত 2 নম্বর রুলসে শিখছি যে কোনো ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স তো আমাদের V1ই হয়। তার মানে এটাও V1, এটাও V1, এভাবে মনে রাখতে পারো, সমস্যা নাই। কথা কি বুঝো নাই? এভাবে মনে রাখতে পারো। তাহলে এই যে রেইনস এটা আমাদের V1, এবং এই যে ডান্স এটা আমাদের V1 হবে। এখন V1 এলে আমি জানি যখনই V1 হয় তখন আমাদেরকে একটু চেক করে নিতে হয় এই V1 এর সঙ্গে S বাই S যুক্ত হবে কি হবে না, ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। এই যে দা পিকক, এই পিকক হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্টটাকে সিঙ্গুলার না প্লুরাল? পিকক ময়ূর, এখানে এটা সিঙ্গুলার, এখানে এটা কি স্যার? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয় স্যার? ভার্বের সঙ্গে S বাই S যুক্ত হয়, তাহলে কি হবে স্যার? এই যে ডান্সের সঙ্গে S বাই S যুক্ত হবে, তাহলে কি হবে স্যার? ডান্সেস। তাহলে কি দাঁড়ালো অ্যান্সার? হোয়েন হি ট্রেন্স, যখন বৃষ্টি হয়, দা পিকক ডান্সেস, ময়ূর নৃত্য করে। ফাইন, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো কি বলছে, হোয়েন মেটাল বিকামস হট, যখন মেটাল কি হয় স্যার? উত্তপ্ত হয়। লোহা জাতীয় যে কোনো পদার্থ, যে কোনো মেটাল, যখন মেটাল উত্তপ্ত হয়, হট হয়, গরম হয়, ইট এক্সপান্ডস, এটা প্রসারিত হয়। যে কোনো লোহা জাতীয় মানে মেটালকে, যে কোনো মেটালকে যদি তুমি তাপ দাও, যদি সায়েন্স স্টুডেন্ট হয় তাহলে তো ব্যাপারটা জানবাই। আর এটা নর্মালি সবাই জানে যে যে কোনো মেটালকে যখন হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তখন এই মেটালটা প্রসারিত হয়। বুঝো না? এই মেটালটা প্রসারিত হয়, এখানে তাই বলতেছে। এখন এটাকে ইউনিভার্সাল ট্রুথ কিনা বলো তো? যে মেটালকে হিট দিলে মেটাল কি প্রসারিত হবে? এটাই তো ইউনিভার্সাল ট্রুথ। এই যে এক্সপান্ড মানে হচ্ছে স্যার প্রসারিত হওয়া, প্রসারিত হওয়া। এক্সপান্ড মানে কি বলতো? এক্সপান্ড মানে হচ্ছে প্রসারিত হওয়া। আচ্ছা ফাইন, তাহলে হোয়েন দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়েছে এবং দুইটা ক্লজ ইউনিভার্সাল ট্রুথকে নির্দেশ করতেছে, সুতরাং এটাও V1 এ যে বিকামস, এটা তো V1 দেওয়াই আছে, এবং পরের যে ভার্ব এটাও V1 হবে। তাহলে বুঝলাম আমরা এক্সপান্ডের V1 ফর্ম হবে এখানে।
এখন আমরা জানি যে ভি1 হইলে এস বাই এস হয় কিনা এটা চেক আউট করতে হয়। শুধু ভি1 বসে দিলে হবে না, এর সঙ্গে এস বাই এস হয় কি হয় না এটাও তোমাকে চেক করতে হবে। এখন চেক কি দিয়ে করবো? সাবজেক্ট দিয়ে। এই ইট হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন ইট মানে তো ইহা একটি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ইট তো আমাদের সিঙ্গুলার, তার মানে সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তার মানে এখানে কি হবে স্যার? এক্সপান্ডস। কি হবে স্যার? ইট এক্সপান্ডস, এটা প্রসারিত হয়। ঢুকছে? ফাইন, আশা করি ঢুকছে। এবার আসো পরেরটা। আই ফিল ভেরি টায়ার্ড, বলতেছে আমি ফিল করি, অনুভব করি খুব টায়ার্ড, আমি খুব টায়ার্ড অনুভব করি, আমি অনেক ক্লান্ত অনুভব করি, আমি অনেক ক্লান্তি অনুভব করি। হোয়েন, যখন আই ড্যাশ আপ ইন দ্য মর্নিং, ওয়েক আপ ইন দ্য মর্নিং। ওয়েক মানে কি হচ্ছে ওঠা বা জাগা, ঘুম থেকে জাগি। যখন আমি ঘুম থেকে জাগি বা জাগা, ঘুম থেকে জাগা, ওয়েক মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা। যখন আমি ঘুম থেকে জেগে উঠি তখন আমি অনেক টায়ার্ড ফিল করি, ক্লান্ত ফিল করি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটা আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিনা বলো তো, অভ্যাসগত ব্যাপার কিনা? যে তুমি যখন বলতে স্যার আমি যখনই ঘুম থেকে উঠি আমার অনেক টায়ার্ড ফিল হয়, স্বাভাবিক ঘুম থেকে উঠলে টায়ার্ড ফিল হবে, এটা তো আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে কি হবে স্যার? যে হয়, এখানে হয় না, দেখছো যে হয় দ্বারা দুইটা ক্লজ যুক্ত, এবং এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি বোঝাচ্ছে? এটাও ভি1, এই যে দেখো এই যে ফিল, এটাও ভি1 এবং পরের ভাবটাও ভি1 হবে। সুতরাং আমাদের ওয়েক ভি1 হবে। এখন আমি জানি যে ভি1 থাকলে আমাকে চেক আউট করতে হয় এস বাই এস হয় কিনা। এখন এখানে সাবজেক্ট কি আছে স্যার? আই। আমি তো রুলসে লিখে দিয়েছিলাম সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই বা ইউ হয় তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা আই বা ইউ হয় ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। সুতরাং অ্যান্সার কি হবে স্যার? ওয়েক। তার মানে আই ফিল ভেরি টায়ার্ড, আমার খুব ক্লান্ত ফিল হয় হোয়েন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, যখন আমি ঘুম থেকে সকালবেলা উঠি। ঢুকছে? ডান, আশা করি ঢুকছে। তো রুল 3 ডান। এবার আসো রুল 4। আচ্ছা, কি বলছে দেখো, খুব সহজ। এখানে কিছু ক্লু দেওয়া আছে। এই ক্লুগুলা কি? যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে, নাও মানে কি? এখন। নাও মানে কি? এখন। যদি কোনো একটা সেন্টেন্সে নাও থাকে অথবা রাইট নাও থাকে। রাইট নাও মানে কি? এই মুহূর্তে, এই মুহূর্ত বা এই মুহূর্তে। অথবা কি থাকে? অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মানে, অ্যাট দিস মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে। বোঝা গেছে? অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, অ্যাট দিস টাইম একই কথা, এই মুহূর্তে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, বর্তমানে, ঠিক আছে? ডে বাই ডে, দিন দিন। ডে বাই ডে মানে কি বলতো? দিন দিন। তারপর কি থাকে? গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে। গ্রাজুয়ালি মানে কি বলতো? ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে। গ্রাজুয়ালি মানে কি? ক্রমান্বয়ে। র্যাপিডলি, দ্রুত গতিতার সাথে, দ্রুত গতিতে, দ্রুত গতিতে। তো অথবা আছে দিস ইয়ার, এই বছর, টুডে, আজ, ইয়ার আফটার ইয়ার, বছরের পর বছর, ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর। এখন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমি দাগাই দিই। এই নাওটা খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট নাও ইম্পর্টেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইম্পর্টেন্ট, অ্যাট দিস টাইম ইম্পর্টেন্ট, অ্যাট প্রেজেন্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে ডে বাই ডে। এই প্রথমের গুলা বেশি ইম্পর্টেন্ট। এখন রুলসটা কি স্যার? যদি কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো তুমি পাও, এগুলো হচ্ছে সেই ক্লু। এই ওয়ার্ডগুলো যদি পাও কোন একটা সেন্টেন্সে, ওই সেন্টেন্সে যে ভার্ব, সেই ভার্বটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন টেন্স মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা ওই সেন্টেন্সের ভার্ব হবে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মেইন ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? আমি আবার বলি, টেন্স দিয়ে রাইট ফর্ম ভার্ব এভাবে রুলস দরকার নাই। তুমি কিভাবে শিখবা স্যার? যে স্যার কিভাবে কিছু ক্লু লেখাই দিছে, সেই ক্লুগুলো কি স্যার? নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, এগুলো হচ্ছে আমাদের ক্লু। তারপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে। কোন একটা সেন্টেন্সে এই ক্লুগুলো থাকলে আমাদের ভার্ব কি হবে স্যার? এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কোন একটা সেন্টেন্সে এই ক্লুগুলো থাকলে ভার্ব কি হবে স্যার? এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই ক্লুগুলো থাকলেই তুমি এই স্ট্রাকচারটা, এই ভার্বের ফর্মটা মনে রাখবা, এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই ফর্মটা মাথায় নিয়ে আসবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমার সলভ করে দেখো কি বলছে। নাও আই ওয়াচ টেলিভিশন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন দেখো তো এই সেন্টেন্সের ক্লু কি? এই সেন্টেন্সের ক্লু কি? এই ক্লুটা হচ্ছে আমাদের নাও, এই নাওটা হচ্ছে আমাদের ক্লু। বলছিলাম না রাইট ফর্মটা সলভ করতে হবে ক্লু দেখে, ক্লু খুঁজতে হবে। এই নাওটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লুটা আমাকে বলে দিচ্ছে ভার্বের ফর্ম হবে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই যে নাও এখানে ছিল, তাহলে আমি কি করব? এই যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে কি বসাবো স্যার? এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। এখন আই এর সঙ্গে কি বসে? এম ইজ আর কি বসে বলো তো? আই এর সঙ্গে বসে এম, বসালাম এম, তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি। এই যে ভার্ব এখানে কি দেওয়া আছে? ওয়াচ। তাহলে ওয়াচ কি হয়ে যাবে স্যার? ওয়াচিং।
ওয়াচ তারপরে ওই ভার্বের সঙ্গে আইএনজি ওয়াচিং। নাও আই এম ওয়াচিং টেলিভিশন, এখন আমি টেলিভিশন দেখতেছি। তাহলে কি শিখে গেলাম স্যার, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সটার মধ্যে একটা ক্লু থাকবে। এই ক্লুটা কি স্যার, এই যে নাও, কি কি ক্লু আছে আমাদের, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, ডে বাই ডে, এগুলো থাকলে আমাদের ভার্বের ফর্ম কি হবে, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই যে নাও পাইছি, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসাইতেছি। নাও আই এম ওয়াচিং টেলিভিশন, এখন আমি টেলিভিশন দেখতেছি। ফাইন, পরেরটা, অ্যাট প্রেজেন্ট হি ড্যাশ স্টে উইথ হিজ কাজিনস, বর্তমানে সে তার কাজিনদের সঙ্গে থাকতেছে। আচ্ছা ফাইন, এখন এই সেন্টেন্সের ক্লুটা কি স্যার, এই যে অ্যাট প্রেজেন্ট হচ্ছে আমাদের ক্লু, এই অ্যাট প্রেজেন্ট হচ্ছে আমাদের ক্লু। এই অ্যাট প্রেজেন্ট আমাদেরকে বলে দিতেছে ভার্বের ফর্ম হবে এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখন সাবজেক্ট এখানে কি আছে স্যার, হি, এখন হি এর সঙ্গে কি বসবে স্যার, এমিজার, কোনটা বসবে, ইজ বসবে। হি এর সঙ্গে কি বসবে স্যার, ইজ, ইজ, তারপর কি আসবে স্যার, ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে স্টে কি হয়ে যাবে স্যার, স্টেইং। তাহলে কি দাঁড়ালো স্যার, এট প্রেজেন্ট হি ইজ স্টেইং উইথ হিজ কাজিনস, বর্তমানে সে তার কাজিনদের সঙ্গে থাকতেছে। বুঝছো? ফাইন। আচ্ছা, কতক্ষণ হয়েছে আমি একটু দেখে নেই, অনেকক্ষণ ধরে বকবক করতেছি। ফাইন, আজকে টোটাল মনে হয় আমাদের 10টা রুলস শেষ করাবো আমি, আমার টার্গেট। তো 4টা ক্লাসে আমি যতগুলা বেসিক আছে শেষ করাই ফেলবো। এই 4টা ক্লাস ইনশাল্লাহ যে করবে, রাইট ফর্ম হবে, সে একদম বস 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 হবে। শুধু এইচএসসিতে না, একদম অ্যাডমিশন থেকে শুরু করে চাকরি পরীক্ষার থেকে পর্যন্ত, একদম বিশেষ পর্যন্ত, এক কথায় তাকে আর জীবনও কেউ রাইট ফর্ম ভাবে আগাইতে পারবে, মানে আটকাইতে পারবে না। আচ্ছা ফাইন, ডান। এবার আসো, কি বলছে, এইবার যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো বাক্যে বা সেন্টেন্সে তুমি জাস্ট পাও, আবার কিছু ক্লু শিখবো আমরা, জাস্ট অথবা জাস্ট নাও পাও, অথবা অলরেডি পাও, ঠিক আছে, অথবা কি স্যার ইয়েট পাও, অথবা কি স্যার এভার পাও, নেভারটা লেজি ইম্পর্টেন্ট, অথবা কি স্যার লেটলি পাও, রিসেন্টলি পাও, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, সোফার, সোফারটা বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো দেখা দিচ্ছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। কোন একটা সেন্টেন্সে এই ক্লুগুলা থাকলে ভার্বের ফর্ম হবে কি স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এটা মনে রাখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। কোন একটা সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, সোফার, এগুলো থাকলে ভার্বের ফর্ম কি হবে স্যার, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। আবার ক্লুগুলো আমার সঙ্গে মনে রাখো, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, ইয়েট, সোফার, এগুলো থাকলে কি হবে স্যার, ভার্বের ফর্ম হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা ফাইন, এবার আসো আমরা একটু ক্লু খুঁজি, কি বলছে স্যার, আই জাস্ট রিসিভ দিস লেটার। এখন এই সেন্টেন্সের ক্লু কি স্যার, এই যে জাস্ট হচ্ছে এই সেন্টেন্সের ক্লু, এই জাস্ট হচ্ছে এই সেন্টেন্সের ক্লু। এই জাস্ট বলে দিচ্ছে ভার্বের ফর্ম কি হবে স্যার, ভার্বের ফর্ম হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এই যে আমি শিখেছিলাম, এই ওয়ার্ডগুলো থাকলে, এই ক্লুগুলো থাকলে ভার্বের ফর্ম হবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। তো আমি তো এই জাস্ট ক্লুটা পাইছি, ক্লু বলে দিচ্ছে ভার্বের ফর্ম হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। আয়ের সঙ্গে কি বসে, হ্যাভ না হ্যাজ, আয়ের সঙ্গে বসে হ্যাভ, তাহলে হ্যাভ, তারপর কি লাগবে স্যার, ভি3। তো রিসিভের ভি3 কি বলো তো, রিসিভড। আই জাস্ট হ্যাভ রিসিভড দ্য লেটার। এখন এখানে একটা ব্যাপার আছে স্যার, এই ব্যাপারটা একটু শিখে রাখো, এই ব্যাপারটা এখানে শিখে রাখো। এই যে আমাদের জাস্ট ওয়ার্ডটা আছে না, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা কি স্যার, অ্যাডভার্ব। এখন এই জাস্ট ওয়ার্ডটা এবং যে অলরেডি ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডগুলো স্যার অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। বুঝতে পারতেছো? এই জাস্ট অলরেডি ওয়ার্ডগুলো স্যার, এই হ্যাভ হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, হ্যাভ আমাদের কি ভার্ব, সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব। আর এই যে রিসিভড, এই রিসিভড হচ্ছে আমাদের এখানে এটা মেইন ভার্ব। এই জাস্ট অ্যাডভার্বটা, এই অলরেডি অ্যাডভার্বটা, এগুলা অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। তার মানে জাস্টটাকে তুমি যে এখানে লিখে দিবা জাস্ট। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার প্রশ্ন তো আমাদের জাস্ট দেওয়াই থাকবে, তাহলে আমি মাঝখানে লিখে দিব কেন? এখন প্রশ্নে জাস্ট কোথায় দিছে? প্রশ্নে কি জাস্ট কি এই হ্যাভ রিসিভড এর মাঝখানে দিয়ে দিছে? না, প্রশ্ন তো জাস্ট গ্যাপের আগে দিয়ে দিছে, অথবা গ্যাপের পরে দিতে পারে, নর্মালি গ্যাপের আগে দিয়ে দেয়। তার মানে যদি আমি গ্যাপের আগে দিয়ে দেয়, তার মানে যদি আমি অ্যান্সার হ্যাভ রিসিভড লিখি, তার মানে সেন্টেন্স কি দাঁড়ায়, আই জাস্ট হ্যাভ রিসিভড দ্য লেটার। এটা ভুল সেন্টেন্স। সঠিক সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ জাস্ট রিসিভড দ্য লেটার, মানে জাস্টটা মাঝখানে থাকে। তো এই কারণে তুমি কি করবা, যখন উত্তর লিখবা,
প্রশ্নের উত্তর লিখবা, তখন তুমি কি করবা, এই জাস্ট অ্যাডভার্বটাকে হ্যাভ এবং রিসিভের মাঝখানে লিখে দিবা। লিখে দিলে স্যার বুঝবে না তুমি এই ব্যাপারটা জানো যে জাস্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। এই অলরেডি ওয়ার্ডটাকে মাঝখানে লিখে দিবা, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে লিখে দিবা। স্যার বুঝবে যে না তুমি এই নিয়মটা জানো যে এই ওয়ার্ডগুলো অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসে। কথা কি বোঝা গেছে? এখন স্যার না দিলে কি কেটে দিবে? না দিলে মার কাটবে না, কাটার নিয়ম নাই, তবে দিয়ে দিলে ভালো। এটা ভবিষ্যতে তোমার মানে অ্যাডমিশন থেকে শুরু করে অনেক চাকরি পরীক্ষা এগুলো কাজে লাগে, বোঝা গেছে? শিখে রাখো। আচ্ছা পরটা কি বলছে, আই অলরেডি, ওকে ফাইন, আই অলরেডি ড্যাশ হিম, কল হিম, রাইট? তো এখানে ক্লু কি স্যার? এই যে অলরেডি আমাদের ক্লু, অলরেডি এখানে ছিল স্যার, অলরেডি এখানে ছিল, অলরেডি মানে ইতোমধ্যে, ইতোমধ্যে অলরেডি ছিল, হ্যাঁ স্যার অলরেডি ছিল। তো অলরেডি থেকে গেলে কোন কি হয় স্যার? ভার্ব হবে স্যার হ্যাভ এস প্লাস ভি থ্রি। তা আমি এখানে হ্যাভ বা হ্যাভ এস প্লাস ভি থ্রি বসাবো, আয়ের সঙ্গে তো আমাদের হ্যাভই বসে। আর কলের ভিতরে কি জানেন স্যার? কল্ড, কল্ড, রাইট? কলের ভিতরে কি? কল্ড, কল্ড। এখন আমরা তো জানি স্যার, আমরা তো জানি যে অলরেডি ওয়ার্ডটা একটু আগে বললাম অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসবে, তার মানে আমি এটাকে অলরেডি এখানে লিখে দিই, অলরেডি, আই হ্যাভ অলরেডি কল্ড হিম, আমি ইতিমধ্যে বা এরই মধ্যে ওকে কল করেছি। ফাইন, এবার আসো নেক্সট কি বলছে, শি ড্যাশ ড্রপ হার লেটার ইয়েট। এখন এই সেন্টেন্সের ক্লু কি স্যার? তুমি ক্লু খুঁজবা, ক্লু, ক্লু হচ্ছে আমাদের এই যে ইয়েট, ইয়েট হচ্ছে আমাদের ক্লু। খুব সহজ, ওই যে বললাম না ক্লাসের প্রথমে, রাইট ফর্ম ভার্বের মেন কথাই হচ্ছে মানে তুমি যদি সেন্টেন্স বেসড রাইট ফর্ম ভার্বগুলো শিখতে চাও, প্রথমে তোমাকে তো বেসিক ডেভেলপ করার জন্য সেন্টেন্স বেসড রাইট ফর্ম ভার্ব শিখতে হবে। সেন্টেন্সের ক্লুটা খুঁজবা, এই ক্লু বলে দিবে ওই সেন্টেন্সের ভার্বের ফর্ম কি হবে, আর কিচ্ছু না, এটাই রাইট ফর্ম ভার্ব। এই ক্লুগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এখানে ক্লুটা হচ্ছে আমাদের কি ইয়েট, এই ইয়েট বলে দিচ্ছে ভার্বের ফর্ম কি হবে। এখন এখানে কি ইয়েট ছিল স্যার? এখানে কি ইয়েট ছিল? এই দেখো যে এখানে ইয়েট ছিল, ইয়েট মানে কি এখনো, ইয়েট মানে হচ্ছে এখনো, ঠিক আছে? ইয়েট মানে কি এখনো। আচ্ছা বলতেছে শি, তারপরে ড্রপ হার লেটার ইয়েট। আচ্ছা এখন ইয়েট থাকলে কি হয় স্যার? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি হবে, এই যে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি হবে, ইয়েট ক্লু থাকলে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি হবে। এখন শি এর সঙ্গে হ্যাভ না হ্যাজ? শি এর সঙ্গে বসবে কি স্যার? হ্যাজ, শি হ্যাজ, বোঝা গেছে? আচ্ছা শি, আচ্ছা এখন স্যার হ্যাভ হ্যাজ কখন স্যার? কেমনে বুঝবো স্যার হ্যাভ না হ্যাজ? এই শি কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার, সিঙ্গুলার তাই না? এই শি তো সিঙ্গুলার, এখন যেহেতু এটা সিঙ্গুলার তার মানে কি এর সঙ্গে কি বসবে স্যার? এই জি, মানে এক কথায় যদি বলি সিঙ্গুলার মানে কি ছোট, প্লুরাল মানে বড়। তো ছোটটার সঙ্গে ছোটটা হয়, বড়টার সঙ্গে বড়টা হয়, মনে রাখো। হ্যাভ হ্যাজ নিয়ে যদি তোমার প্রবলেম হয়, ওয়াজ না যদি প্রবলেম হয়, ইজ না আর এটা নিয়ে যদি তোমার প্রবলেম হয়, তুমি মনে রাখবা ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, ছোটটার সঙ্গে ছোটটা, বড়টা, এটা আমি শিখাই দিই, হ্যাঁ মানে তোমার কাজে লাগবে। লিখে রাখো যে ছোটটার সঙ্গে ছোটটা, ছোটটার সাথে ছোটটা, তোমার যদি প্রবলেম হয় আর কি, ছোটটার সাথে ছোটটা, বড়টার সাথে বড়টা, বড়টার সাথে বড়টা। আমার কথা কি বুঝতে পারতেছো? ছোটটার সাথে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা। যেমন ধরো, যেমন ধরো হি, তারপর এখানে হি, হি দিলাম, তারপর দিলাম ইজ নাকি আর, অপশন ওয়াজ নাকি ওয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে হ্যাভ নাকি হ্যাজ, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যার আমি রাখলাম স্যার, মানে এগুলো যেন ঝামেলা না হয় তোমার, ঠিক আছে? তারপর আমি দিলাম দে, দে সঙ্গে ইজ নাকি আর, ওয়াজ নাকি ওয়ার, তারপরে হচ্ছে হ্যাভ নাকি হ্যাজ। ফার্স্ট ক্লাসে একটু বেশি আলোচনা হবে, কিছু করার নাই, ফার্স্ট ক্লাসে এই ব্যাপারগুলো একটু বেশি আলোচনা হবে, বাকি ক্লাসগুলো ছোট হয়ে আসবে, কারণ অনেক কিছু অলরেডি ফার্স্ট ক্লাসে পড়াই ফেলতেছি, বাকি ক্লাসে এগুলো বারবার আর রিপিট করতে হবে না, এই কারণে ফার্স্ট ক্লাসে অনেক কিছু পড়াইতেছি, ঠিক আছে? এখন দেখো হি এর সঙ্গে ইজ না আর, ওয়াজ না ওয়ার, হ্যাভ না হ্যাজ, কোনটা হবে? দের সঙ্গে ইজ না আর, ওয়াজ না ওয়ার, হ্যাভ না হ্যাজ, কোনটা বসবে? এই যে জোড়ায় জোড়ায় দিছি না, এই দুইটার মধ্যে কোনটা বসবে? হি এর সঙ্গে এই দুইটার সঙ্গে কোনটা বসবে? এই কারণে আমি একটা ক্লু লিখে দিছি, আমি একটা টেকনিক লিখে দিছি, ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, মনে থাকবে? ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা। আচ্ছা এই যে হি, হি তো আমাদের সিঙ্গুলার, হি আমাদের কি বলতো? সিঙ্গুলার। আর এই যে দে, দে তো আমাদের কি স্যার? প্লুরাল। বুঝো কি বুঝাচ্ছি আমি? হি তো আমাদের সিঙ্গুলার আর দে তো আমাদের প্লুরাল, তার মানে হি এবং দে এর মধ্যে কোনটা বড়? হি কোনটা ছোট, কোনটা বড়? হি তো সিঙ্গুলার, তো সিঙ্গুলারই তো ছোট হবে আর প্লুরাল তো বড় হবে, স্বাভাবিক তাই না?
হি সিঙ্গুলার দে প্লুরাল। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা? যেটা প্লুরাল, যেখানে বেশি আছে এটাই তো বড়, আর যেখানে কম আছে এটাই তো ছোট। তাহলে হি হচ্ছে আমাদের ছোট, কারণ সে সিঙ্গুলার, তাই না? এটা হচ্ছে আমাদের ছোট। আর দে তো আমাদের প্লুরাল, এখানে বেশি আছে, তাই দে হচ্ছে আমাদের বড়, তাই না? দে আমাদের বড়, হি আমাদের ছোট। এই দুটার মধ্যে হি ছোট, দে বড়, কারণ হি সিঙ্গুলার, দে প্লুরাল। সিঙ্গুলারই তো ছোট হয়, প্লুরালই তো বড় হয়, তাই না? এখন আমি কি বলছি? ছোটটার সাথে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা। আচ্ছা, এখন এই যে হি তো আমাদের ছোট, এখন ছোটটার সঙ্গে ছোটটা হয়, ছোটটার সঙ্গে কি স্যার? ছোটটা হয়। এখন এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলতো? ইজ বা আর এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? বুঝাই যাচ্ছে যে এই যে ইজ বা আর এর মধ্যে কোনটা ছোট? এই যে ইজ ছোট ও আর বড়, এটা তো বুঝাই যায়। আর এর আর এখানে লেটারও বেশি, বুঝে গেছে? আবার দেখতে বড় দেখা যায়, তাহলে ইজ ছোট আর বড়, তার মানে ছোটটার সঙ্গে ছোট। ইজ যেহেতু ছোট, তার সঙ্গে ছোটটা হবে, বড়টা হবে না, তাহলে হি এর সঙ্গে ইজ। আবার হি এর সঙ্গে ওয়াজ না ওয়ার বসে, তো ওয়াজ ছোট ওয়ার বড়, তো হি তো ছোট, ছোটটার সঙ্গে ছোটটা বসবে, তাই হবে ওয়াজ। আবার হি তো ছোট, হ্যাভ বড় না হ্যাজ ছোট? হ্যাজ বড়, হ্যাভ বড় হ্যাজ ছোট, তাহলে হি এর সঙ্গে বসবে হ্যাজ। বুঝছো? তাহলে হি এর সঙ্গে ইজ ওয়াজ হ্যাজ বসে। আবার দে তো আমাদের বড়, প্লুরাল, তাই না? বড়, তো বড়টার সঙ্গে বড়টা, তাহলে কি হবে? ইজ না আর, দের সঙ্গে আর, ওয়াজ না ওয়ার, ওয়ার, হ্যাভ না হ্যাজ, হ্যাভ। আশা করি এই ব্যাপারটা নিয়ে আর ঝামেলা হবে না। এটা শিখাইলাম কেন? ওই যে বললাম না, আমার ক্লাসগুলা, এই রেকর্ডের ক্লাসগুলো অনেক দুর্বল স্টুডেন্টও দেখবে, যারা এই ব্যাপারগুলো জানে না, তাদের জন্য আর সমস্যা না হয়ে থাকে। তা তোমার লাইনটা কি স্যার? ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, মানে এই যে ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা নিব, এটা যেন আর ঝামেলা না হয়। বুঝতে পারছো? আর কেমনে পড়াবো বলো? আচ্ছা, এবার তো বুঝছো সি এর সঙ্গে আমি কি নিব? হ্যাভ না হ্যাজ? সি তো ছোট, ছোটটার সঙ্গে ছোটটা হয়, তো সি এর সঙ্গে বসবে হ্যাজ। তাহলে সি হ্যাজ প্লাস ভি3 বসবে। ড্রপের ভিতরে কি বলো তো? ড্রপড। ড্রপের ভিতরে কি? ড্রপড। এখন শি হ্যাজ ড্রপড। এখন দেখো এই সেন্টেন্সের শেষে কি দেওয়া আছে? ইয়েট। ইয়েট মানে কি বলতো? এখনো। ইয়েট মানে কি? এখনো। এখন একটা সেন্টেন্সের শেষে এখনো থাকলে, ইয়েট থাকলে, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে? সেন্টেন্সটা নেগেটিভ হয়, নেগেটিভ হয়, বোঝা গেছে? তাই এখানে হবে একটা নট। এখানে নট কেন বসাবো আমি আবার বলি। একটা সেন্টেন্সের শেষে ইয়েট থাকলে তখন সেন্টেন্সটা নেগেটিভ হয়। একটা সেন্টেন্সের শেষে ইয়েট থাকলে সেন্টেন্সটা কি হয় স্যার? এই সেন্টেন্সটা কি হবে স্যার? নেগেটিভ হবে। কোন একটা সেন্টেন্সের শেষে ইয়েট থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হবে, মানে এখানে একটা নট বসাতে হবে। আবার মিনিং দেখো, ইয়েট মানে হচ্ছে এখনো। কি বলতেছে? সে লেটারটা ড্রপ করেছে এখনো, মিলে। আমি যদি এখানে নট না দিই তাহলে কি দাঁড়ায় বলো তো? সে যে লেটার কোথায় ড্রপ করে? চিঠি বক্সে লেটার ড্রপ করে না? এখন আমি যদি বলি সে লেটারটা ড্রপ করেছে এখনো, মিলে? মিলে না। সে লেটারটা ড্রপ করে নাই এখনো, এবার মিলে। কিন্তু সে লেটারটা ড্রপ করে নাই এখনো, মানে সে এখনো লেটারটা ড্রপ করে নাই, সে এখনো লেটারটা ড্রপ করে নাই, তার মানে নট দিলে, না দিলে সেন্টেন্সটা মিনিংফুল হয়। এই কারণে এখানে নট দিতে হবে, বোঝা গেছে? শি হ্যাজ নট ড্রপড হার লেটার ইয়েট। ঢুকছে মাথায়? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ফাইন, এবার আসো। আমাদের টোটাল কয়টা রুলস এলো স্যার? 5টা রুলস শেষ। চলো আমরা একটা রিভিশন দিই, রুলস একটু রিভিশন দিই। প্রথম রুলস কি ছিল স্যার? প্রথম কি ছিল স্যার? যে ডেঞ্জারাস, ডেঞ্জারাসের প্রত্যেকটা লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে এগুলো থাকলে ভি1 হয়। ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, ইতে এভরিডে, আরতে রেগুলারলি, ওতে অফটেন, অ্যাস্তে, সেলডম, সামটাইমস হয়। এগুলো থাকলে ভার্ব কি হবে স্যার? ভি1 হয়। ডেঞ্জারাসের প্রত্যেক লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো থাকলে ভার্ব কি হবে? ভি1 হবে। 1 নম্বর রুল শেষ। 2 নম্বর রুলসে আমি কি শিখেছিলাম স্যার? 2 নম্বর রুলসে শিখেছিলাম কোন একটা সেন্টেন্স চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ হলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে ওই সেন্টেন্সের ভার্ব ভি1 হয়। 2 নম্বর রুলসও ডান। তারপর আমি কি শিখেছিলাম স্যার? যে দুইটা ক্লজ যদি হোয়েন দ্বারা যুক্ত থাকে এবং দুইটা ক্লজে যদি ইউনিভার্সাল ট্রুথ হয় এবং তখন দুইটা ক্লজের ভার্বই কি হবে স্যার? ভি1 হবে। রাইট? আচ্ছা ফাইন। তারপর আমি কি শিখেলাম স্যার? তারপর শিখেলাম কোন একটা সেন্টেন্সে নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ডে বাই ডে, তারপরে এট প্রেজেন্ট, এই ক্লুগুলো থাকলে ওই সেন্টেন্সের ভার্ব হবে কি? অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তারপর আমি শিখাইলাম স্যার কোন একটা সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, সো ফার, এই ওয়ার্ডগুলো থাকে তখন ওই সেন্টেন্সের ভার্ব কি হবে? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। 5টা রুল শিখাইছি। তারপর আমি কি বলছি? কখন এস বা ইয়েস যুক্ত হয় কি হয় না। যদি সেন্টেন্সের ভার্ব যদি ভি1 হয় তখন আমাকে চেক আউট করতে হবে এই ভি1 এর সঙ্গে এস বা ইয়েস হয় কি হয় না। কিভাবে চেক আউট করবো? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না, সাবজেক্ট আই বা ইউ হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে না। আমি আবার বলি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে,
সরি হ্যাঁ হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, আর সাবজেক্ট প্লুরাল বা আই বা ইউ হইলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। তারপর আমি শিখে গেলাম স্যার হ্যাভ বা হ্যাজ, মানে এই কখন হ্যাভ বসাবে, কখন হ্যাজ বসাবো, কখন ওয়াজ বসাবো, কখন ওয়ার বসাবো, কখন ইজ বসাবো, কখন আর বসাবো। এটা কিভাবে শিখবো? ছোটটার সঙ্গে ছোটটা, বড়টার সঙ্গে বড়টা, তাহলে হয়ে যায়। যাই হোক, তাহলে 5টা রুলস শেষ না? এবার আমি যে কাজটা করব, আমি কিন্তু আজকের ক্লাসে আরো 5টা রুলস করাবো। তো এভাবে আমি 4টা ক্লাস নিব, তোমার এই 4টা ক্লাস আমি বেসিক শেষ করে দিব। তো এই 5টা রুলস থেকে আমরা কি করবো স্যার, এবার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রাখছি। এই যে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এরপর কি কোশ্চেন আছে? না, নাই। এখানে টোটাল আমাদের 8টা কোশ্চেন দেওয়া আছে, এই যে 1 থেকে 8 নাম্বার, এই 8টা কোশ্চেন দেওয়া আছে। এখন আমি একটু দূরে সরে যাচ্ছি, তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা একটু পজ করা। তুমি একটু পজ করবা এই সময় এসে, পজ করার পর তুমি যে কাজটা করবা, এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে নিজে করবা। আমি আবার বলি, তুমি এই যে আমি বোর্ড থেকে আমি সরে গেলাম, তুমি এবার ভিডিওটা পজ করবা। পজ করার পর তুমি কি করবা, এই ভিডিওর পজ করে এখানে যে কটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তুমি সলভ করবা নিজে নিজে। আমার কথাই বোঝা গেছে? সলভ করার পর তারপর আমি আবার এখন কি করবো জানো, আমি আবার এখন অ্যান্সার দিয়ে দিব। তারপর তুমি আমার অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সার মিলাবা, তখন তুমি বুঝবা তোমার ক্লাসটা তুমি ভালো করে বুঝছো কিনা। ওকে ফাইন, আমি আশা করি তুমি পজ করছো, তুমি সলভ করছো। এইবার আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? আমি এবার অ্যান্সার দিচ্ছি, তুমি একটু অ্যান্সারটা মিলাও। ওকে ফাইন, কি বলছে দেখো, মিনা ইউজুয়ালি ড্যাশ টু স্কুল অ্যাট 8 AM। মিনা সাধারণত বা সাধারণভাবে 8টা বাজে স্কুলে যায়, রাইট? ভালো করে বুঝো। এখন এই যে 1 নাম্বার সেন্টেন্স, এই সেন্টেন্সের ক্লু কি? আমি আবার বলি, রাইট ফর্ম অফ ভার্ব, সেন্টেন্স ভিত্তিক যে সায়েন্স রাইট ফর্ম অফ থাকে, এগুলার তোমার কি করতে হবে স্যার? ক্লু খুঁজতে হবে। ক্লু, এই সেন্টেন্সের ক্লু কি স্যার? এই সেন্টেন্সের ক্লু হচ্ছে আমাদের ইউজুয়ালি। এই ইউজুয়ালি বলে দিচ্ছে ভার্ব কি হবে, V1 হবে। ওই যে ডেঞ্জারাসের লাস্টে যে ইউ ছিল, ইউতে ছিল ইউজুয়ালি, ভার্ব V1 হবে। সুতরাং এই যে গো, এই গো এর এখানে V1 ফর্ম বসাতে হবে। এখন আমি বলছিলাম যখনই V1 হবে তখন আমাকে চেক করতে হবে তার সঙ্গে এস বাই এস হবে কি হবে না। যখনই V1 হবে তখন আমি চেক করবো এস বাই এস হবে কিনা, হবে না। এখন আমি দেখবো সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে মিনা। মিনা কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? মিনা আমাদের সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তার মানে কি হবে স্যার? গোস। তাহলে মিনা ইউজুয়ালি গোস টু স্কুল অ্যাট 8 AM। মিনা সাধারণভাবে 8টা বাজে স্কুলে যায়। পরেরটা এসে কি বলছে, হি ড্যাশ দ্য প্লেস, হি লিভ দ্য প্লেস জাস্ট নাও। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের, সেকেন্ড সেন্টেন্সের আমাদের ক্লু কোনটা? সেকেন্ড সেন্টেন্সের ক্লু হচ্ছে আমাদের এই জি জাস্ট নাও, এই মাত্র। জাস্ট নাও মানে এই মাত্র। তো এইটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লু বলে দিচ্ছে, এই ক্লু থাকলে ভার্ব জানি কি হয়, হ্যাভ বা হ্যাজ প্লাস V3। মনে আছে? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, ইয়েট, সো ফার, তাই না? এগুলো থাকলে ভার্ব কি হয়, হ্যাভ বা হ্যাজ প্লাস V3 হয়। তার মানে আমি এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 বসাবো। এখন হি এর সঙ্গে হ্যাভ না হ্যাজ? আমরা জানি হি তো সিঙ্গুলার, হি সিঙ্গুলার মানে ছোট, ছোটটার সঙ্গে ছোটটা। তো কোনটা জানি ছোট, হ্যাভ ছোট না হ্যাজ ছোট? হ্যাজ ছোট। তো অ্যান্সার হবে কি হ্যাজ। তাহলে হি হ্যাজ, তারপরে V3 হবে, রাইট? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। এখন লিভের V3 কি বলতো? V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো? লেফট। লেফট, LEFT, লেফট, LEFT, লেফট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ লেফট দ্য প্লেস জাস্ট নাও। সেই মাত্র এই প্লেস ছেড়ে চলে গেল। ফাইন, পরেরটা আসি। হোয়েন দ্য সান গোজ ডাউন, যখন সূর্য অস্ত যায়। আচ্ছা ফাইন, ইট গেট ডার্ক, অন্ধকার হয়ে যায়। যখন সূর্য অস্ত যায় তখন অন্ধকার হয়ে যায় না? এখন আমাকে বলো এই সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ কিনা? এই সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ না? যে সূর্য ডুবে গেলে অন্ধকার হয়, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। এখন ইউনিভার্সাল ট্রুথ হলে ভার্ব কি হয়? V1 হয়। আবার মনে আছে হোয়েন দ্বারা যখন দুইটা ক্লজ কানেক্ট থাকে, এই যে হোয়েন দ্বারা দুইটা ক্লজ কানেক্ট আছে, এই যে এই ক্লজটা এবং এই ক্লজটা, দুইটা ক্লজ কানেক্ট থাকে এবং এই ক্লজগুলো যদি ইউনিভার্সাল ট্রুথকে নির্দেশ করে তখন দুইটা ক্লজের ভার্বই V1 হবে। এই যে এটাও V1 হবে, আবার এটাও V1 হবে। এটা তো V1 দেওয়াই আছে, তা আমি এটাকে V1 করব। এখন গেটের V1 তো গেটই, সমস্যা নাই। এখন গেট বসাবো নাকি গেটস বসাবো? ওই যে V1 হইলে চেক করে নিতে হবে এস বাই এস হবে কি হবে না, ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। এই যে ইট হচ্ছে আমাদের সাবজেক্ট, এখন এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? ইট সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তাহলে গেটের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, অ্যান্সার হবে গেটস। তাহলে হোয়েন দ্য সান গোজ ডাউন ইট গেটস ডার্ক, যখন সূর্য অস্ত যায় অন্ধকার হয়ে যায়। আচ্ছা ফাইন, পরেরটা, এ গুড স্টুডেন্ট
লার্ন হিজ লেসন রেগুলারলি। এই সেন্টেন্সের ক্লু কি স্যার? বুঝতেই পারতেছো, এই যে রেগুলারলি, নিয়মিতভাবে, এটা হচ্ছে আমাদের ক্লু। রেগুলারলি থাকলে জানি ভার্ব কি হয়? V1 হয়। ওই যে ফার্স্ট 1 নাম্বার রুলসটা, দেন যারা স্যার আর ছিল না, আরতে রেগুলারলি ছিল, V1 হবে। আচ্ছা ফাইন, তাহলে এই লার্নের V1 এখানে বসাতে হবে, লার্নের এখানে V1 বসাতে হবে। V1 মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা এখন শুধু V1 বসালে তো হবে না, আমাকে চেক করতে হবে এস বাই এস হবে কি হবে না। এখন এই যে গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, এটা কি সিঙ্গুলার না প্লুরাল স্যার? এটা সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে কি হবে না? হবে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? লার্নস। এ গুড স্টুডেন্ট লার্নস হিজ লেসন রেগুলারলি, নিয়মিতভাবে তার লেসনগুলো শিখে। আচ্ছা ফাইন, পরেরটা 2 and 2 - 4, 2 এ 2 এ 4 হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা বৈজ্ঞানিকভাবে সত্য, মনে আছে? ইউনিভার্সাল ট্রুথ হইলে, চিরন্তন সত্য হইলে, বৈজ্ঞানিকভাবে কোনো কিছু প্রমাণিত হইলে, সায়েন্টিফিকলি প্রুভড, বৈজ্ঞানিকভাবে কোনো কিছু প্রমাণিত হইলে, অভ্যাসগত কর্ম হইলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হইলে ভার্ব V1 হয়, তার মানে V1 হবে। আবার 2 and 2 এটা হচ্ছে স্যার 2 এ 2 মিলে কি হয় স্যার? 4 হয়, এটা একটা প্রবাদের মতো। আর মনে রাখবা, নর্মালি, সব ক্ষেত্রে না, নর্মালি ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিকলি প্রুভড এমন কোন সেন্টেন্সগুলা, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, মানে ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়। তাহলে आंसर কি হবে? মেক্স। মিক্স 2 and 2, 2 এ 2 মিলে কি হয়? 4 হয়। 2 and 2 মেক্স 4। পরেরটা আসো, সাম পিপল কাট ডাউন ট্রিজ র্যাপিডলি। আচ্ছা, এই যেখানে কি আছে স্যার? র্যাপিডলি আছে। এই র্যাপিডলি হচ্ছে আমাদের ক্লু। র্যাপিডলি থাকলে জানি কোন টেন্স হয়, মনে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মনে আছে? র্যাপিডলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে কি হবে স্যার? সাম পিপল, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আর কি। র্যাপিডলি থাকলে এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। কখন জানি এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়? ওই যে বলছিলাম না, নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, র্যাপিডলি, এগুলো থাকলে কি হয়? এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়। এই র্যাপিডলি বলে দিচ্ছে এখানে এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখন সাম পিপলকে আমাদের সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কিছু মানুষ, কিছু মানুষ প্লুরাল। তাহলে এম ইজ আর, কোনটা হবে? আর হবে। আর ভার্বের সঙ্গে আইএনজি, অ্যান্সার হবে কি? কাটিং। সাম পিপল আর কাটিং ডাউন ট্রিজ র্যাপিডলি, কিছু মানুষ দ্রুত গতিতে গাছ কাটতেছে। এই সেন্টেন্সের ক্ষেত্রে স্যার, এখন কেউ যদি বলো স্যার আমি যদি শুধু কাট দিই অ্যান্সার হবে না? হবে। অনেকে আমি জানি অ্যান্সার বলবো, মানে আমার ক্লাসে যখন করবা মনে মনে বলবা স্যার আমার জানি কেন জানি মনে হইতেছে কাট দিলেও তো হয়। হ্যাঁ, এটা কাট দিলেও হবে, সমস্যা নাই। এখানে V1 দিলেও হবে, কাট দিলেও হবে, আবার আর কাটিং কারেক্ট, এটা নিয়ে কনফিউশন থাকার দরকার নাই। আচ্ছা ফাইন, পরেরটা আসো, দ্য প্রাইস অফ ডেইলি গুডস ড্যাশ রাইজ ডে বাই ডে। এই সেন্টেন্সের ক্লু কি স্যার? এই সেন্টেন্সের ক্লু হচ্ছে ডে বাই ডে, দিন দিন। দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, বলি না আমরা, দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। তো ডে বাই ডে বলে দিচ্ছে, ভার্ব কি হবে স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। ডে বাই ডে থাকলে এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। এখন এখানে আমি কি বসাবো? এম বসাবো, নাকি ইজ বসাবো, নাকি আর বসাবো? আর ভার্বের সঙ্গে আইএনজি তো রাইজিং, এটা নিয়ে তো সমস্যা নাই, এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এম রাইজিং, ইজ রাইজিং, নাকি আর রাইজিং, কোনটা হবে? রাইজিং নিয়ে তো আমাদের কনফিউশন নাই। এখন বসাবো কি? এমিজার। অনেকে এখানে আর বসাবে, অনেকে এখানে আর বসাবে। কেন আর বসাবে? মনে করবে গুডস, গুডস তো আমাদের ডেইলি গুডস। এই গুডস মানে হচ্ছে পণ্য, এই গুডস মানে আবার ভালো না, এই গুডস হচ্ছে পণ্য। আমাদের যে দৈনন্দিন মালামাল থাকে না, ওই মালামালগুলোকে গুডস বলা হয় ইংরেজিতে, ঠিক আছে? আচ্ছা, মানে নিত্য প্রয়োজনীয় যেই মালামাল আছে, দ্রব্যাদি আছে, পণ্যগুলো আছে, এগুলো এটাকে বলা হয় ডেইলি গুডস। এখন অনেকে মনে করবে ডেইলি গুডস তো প্লুরাল, যে গুডস প্লুরাল বোঝা যাচ্ছে, তার মানে এখানে হবে আর। না, আসলে ডেইলি গুডস এখানে সাবজেক্টই না। আমি এমিজার কোনটা নিব এটা ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। এখন এটার সাবজেক্ট কে? সাবজেক্ট তো ভার্বের আগে থাকে। এখন ভার্বের আগে কোনটা সাবজেক্ট? ডেইলি গুড সাবজেক্ট না, ডেইলি গুড সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রাইস। সাবজেক্ট কি স্যার? প্রাইস, দাম, দাম হচ্ছে সাবজেক্ট। এখন বুঝবো কেমনে স্যার প্রাইস এখানে সাবজেক্ট, ডেইলি গুড সাবজেক্ট না? বুঝার ওই হচ্ছে স্যার, ভালো করে বুঝেন স্যার, বুঝার হচ্ছে আপনাকে দেখতে হবে। এই সেন্টেন্সে দেখেন একটা প্রেপোজিশন আছে অফ, এই অফটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। অফটা কি স্যার? আমাদের প্রেপোজিশন। বুঝতে পারছেন? কোন একটা সেন্টেন্সে প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা না। কোন একটা সেন্টেন্সে প্রেপোজিশন থাকলে, মানে আপনি যখন দেখবেন ভার্বের আগে অনেকগুলো ওয়ার্ড আছে, এর মধ্যে একটা প্রেপোজিশন আছে। ভার্বের আগে অনেকগুলো ওয়ার্ড আছে, এখানে একটা কি আছে? প্রেপোজিশন আছে। এখন প্রেপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, পরের ওয়ার্ডটা না। তো প্রেপোজিশন আগে কি আছে? প্রাইস, দাম,
এই দামটা সাবজেক্ট, বুঝা গেছে? তাহলে প্রাইসের সঙ্গে কি বসবে স্যার? ইজ বসবে, তাই আমি এখানে কি নিব স্যার? ইজ। বাকিগুলো আমি মুছে দিচ্ছি, এখানে সঠিক আনসার কি হবে? ইজ। তাহলে দ্য প্রাইস অফ ডেইলি গুডস ইজ রাইজিং ডে বাই ডে, বলতেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়তেছে। আবার একটু মিনিং বুঝলে হয়, দেখেন কি বাড়তেছে দিন দিন? আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাড়তেছে, চাল ডাল তেল এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো বাড়তেছে না এগুলোর দাম বাড়তেছে। বলতেছে দ্য প্রাইস অফ ডেইলি গুডস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এই দামটা বাড়তেছে, দামের কথা বলা হইতেছে, নট নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাড়তেছে। সুতরাং এইটা সাবজেক্ট, তাই হবে ইজ রাইজিং। আচ্ছা ফাইন, লাস্ট এটা আছেন কি বলছে? এ বার্কিং ডগ সেলডম, এটা একটা প্রভাব স্যার, এটা একটা কি স্যার? প্রভাব। যত গর্জে তত বর্ষে না, বাংলা একটা প্রভাব শুনছেন না, যত গর্জে তত বর্ষে না, এটাকে ইংরেজিতে বলা হয় এ বার্কিং ডগ সেলডম বাইটস। আবার দেখেন এখানে সেলডম আছে, দেখছেন সেলডম, সেলডম থাকলে জানি কি হয় স্যার? ওই যে রুলস ওয়ানে পড়াইছিলাম, V1 হয়, V1, তো এটা V1 হবে। এখন এটা তো V1 হবে আমি বুঝলাম স্যার, এখন আমি দেখবো স্যার এই V1 এর সঙ্গে এসবিএস হবে কি হবে না। এই যে বার্কিং ডগ কি সিঙ্গুলার না প্লুরাল? একটা বার্কিং ডগ, এটা সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্বের সঙ্গে এসবিএস যুক্ত হবে, ইয়েস স্যার হবে। তাহলে आंसर হবে কি স্যার? বাইটস। এই বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। ওকে ফাইন, হয়ে গেল আমাদের 5টা রুলস। আরো 5টা আমি রুলস করাবো, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। বলছিলাম টোটাল 4টা ক্লাসে আমি মানে রাইট ফর্ম ভার্বের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। তোমার আর জীবনও রাইট ফর্ম ভার্ব সমস্যা হবে না, একটু কষ্ট করে আমার মানে কষ্ট করে করো, সমস্যা নেই। দরকার হলে ভিডিওটা এখন পজ করে রাখো, সমস্যা নেই। 5টা রুলস করছো না, ভিডিওটা এখন পজ করো, তুমি পরে আবার ভিডিওটা চালু করে তুমি বাকি আবার আমি আজকে যে আরো 5টা রুলস দেখাই দিব, ওগুলো আবার করো, সমস্যা নেই, টাইম নিয়ে করো, সমস্যা নেই। কিন্তু আমি টোটাল 4টা ক্লাসে তোমাকে সবগুলো রুলস শেষ করে দিচ্ছি, এমন ভাবে শেষ করাচ্ছি তুমি একদম বস হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইন, এবার আসো রুল 6 কি বলছে স্যার, খুব ভালো করে বুঝেন। এই যে এখানে যা বলা আছে এটা পরে আপনাকে বোঝানো ডিফিকাল্ট, আমি বুঝাই। এখন বলতেছে কোন একটা কাজ যখন অনেকক্ষণ ধরে চলতে থাকে, একটা কাজ যখন অনেকক্ষণ ধরে চলতে থাকে এবং এটা এখনো চলতেছে, পূর্বে একটা কাজ শুরু হয়ে এখনো চলতেছে, পূর্বে একটা কাজ শুরু হয়ে এখনো চলতেছে, এই সিচুয়েশন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আমি কাজ করি এটা না, আমি একটু লিখে বুঝাই দিই। আপনি একটা স্ট্রাকচার লেখেন আমার সঙ্গে সঙ্গে, একটু বোর্ডে একটা স্ট্রাকচার লেখেন। সেটা হচ্ছে দেখেন সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ডট 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 প্লাস প্লাস এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, সিন্স অথবা ফর অথবা অল প্লাস টাইম ওয়ার্ড। এই জায়গাটা একটু একটু কষ্ট করে খাতা লিখে নেন, এই স্ট্রাকচারটা আপনার কষ্ট করে যেখানে এত বড় করে দেওয়া আছে না, এটা মুখস্থ করার দরকার নাই, আমি যেটা বুঝাচ্ছি আপনি সেটা বুঝেন, এই জায়গাটা আপনার বুঝলে হয়ে যাবে, ঠিক আছে? যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ডট ডট ডট, মানে এখানে আরো অনেক কিছু আসবে, অনেক কিছু ওয়ার্ড ভেগে জেগে আসবে, সমস্যা নাই, আপনি যতগুলো সেটুকু লেখেন, প্লাস সিন্স বা ফর বা অল প্লাস টাইম ওয়ার্ড। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ক্লুটা হচ্ছে স্যার এই যে সিন্স বা ফর প্লাস অল প্লাস টাইম ওয়ার্ড আছে না, সিন্স বা ফর বা অল প্লাস টাইম ওয়ার্ড, এই জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে আমাদের ক্লু। বুঝতে পারতেছেন? এই জায়গাটা হচ্ছে আমাদের ক্লু। এখন আপনি যখন দেখবেন একটা সেন্টেন্সের শেষে, একটা সেন্টেন্সের শেষে যখন এই ক্লুটা আপনি খুঁজে পাবেন, সিজ দ্য ফর বা অল প্লাস টাইম ওয়ার্ড পাবেন একটা সেন্টেন্সের শেষে, এই ক্লুটা যখন খুঁজে পাবেন তখন আপনি বুঝবেন ভার্বের ফর্ম হবে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে কি বলেন তো? আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। আবার বলি, একটা সেন্টেন্সের শেষে যখন আপনি এই ক্লুটা খুঁজে পাবেন তখন আপনি বুঝবেন ভার্বের ফর্ম হবে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এটা হচ্ছে ক্লু, এই ক্লুটা বলে দিচ্ছে ভার্বের ফর্ম হবে এরকম, এবং এই ক্লুটার মানে হচ্ছে পূর্বে শুরু হয়ে অনেকক্ষণ ধরে, পূর্বে শুরু হয়ে এখনো ঘটনা, পূর্বে শুরু হয়ে এখনো সরি পূর্বে শুরু হয়ে এখনো ঘটনাটি ঘটতেছে, এখনো ঘটনাটি ঘটতেছে, এটার মানে এরকম দাঁড়ায় আর কি, যে পূর্বে শুরু হয়ে এখনো ঘটনাটি ঘটতেছে। ফাইন, সমস্যা নাই, আশা করি বুঝছেন। এবার আসেন আমরা সলভ করি, ঠিক আছে? চলেন কোশ্চেন সলভ করি।
ওকে ফাইন, এবার আসেন এখানে দেখেন এই সেন্টেন্সটা দেখেন কি বলছে, দ্য বেবি ক্রাই সিন্স মর্নিং। এখন আপনাকে দেখেন এই সেন্টেন্সের ক্লু কি, এই সেন্টেন্সের লাস্টে কি দেওয়া আছে, সিন্স মর্নিং, এই যে এটা হচ্ছে আমাদের ক্লু। এই সিন্স মর্নিং হচ্ছে আমাদের কি স্যার, ক্লু। এই সিন্স মর্নিং হচ্ছে আপনার আমার ক্লু। এই ক্লুটা বলে দিচ্ছে যে সিন্স প্লাস টাইম ওয়ার্ড। অনেকে বলবেন স্যার এই টাইম ওয়ার্ড কি, অনেকে বলবো স্যার এই যে সিন্স ফর অল প্লাস টাইম ওয়ার্ড লেখছেন, টাইম ওয়ার্ডটা কি, টাইম ওয়ার্ডটা হচ্ছে যেই ওয়ার্ডটা টাইমকে নির্দেশ করে, যে ওয়ার্ডটা টাইমকে নির্দেশ করে। এই যে সিন্সের পরে মর্নিং লিখলাম না, এই মর্নিং হচ্ছে আমাদের টাইম ওয়ার্ড। মর্নিং মানে সকালবেলা, এটা টাইমকে নির্দেশ করে না, সময়কে নির্দেশ করে না, এটাই টাইম ওয়ার্ড। তাহলে সিন্স প্লাস টাইম ওয়ার্ড পাইলাম, তাহলে কি হবে স্যার, এই যে সেন্টেন্সের শেষে সিন্স ফর অল প্লাস টাইম ওয়ার্ড পাইলে ভার্ব কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কি হবে, সরি ভার্ব কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে এখানে বসাবো হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এখন দ্য বেবি তো সিঙ্গুলার, রাইট? দ্য বেবি কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার সঙ্গে হ্যাভ বিন না হ্যাজ বিন, ছোটটার সঙ্গে ছোটটা, সিঙ্গুলার ছোট না, সিঙ্গুলার ছোট, ছোটটার সঙ্গে ছোটটা, তাহলে কি হবে স্যার, হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ক্রাই কি হবে স্যার, ক্রাইং। ক্রাই কি হবে, ক্রাইং। আচ্ছা পড়াটা দেখেন, আই ড্যাশ ফর ইউ ফর 3 আওয়ার্স। আবার দেখেন এই সেন্টেন্সের ক্লু কি স্যার, এখন লাস্টে গিয়ে দেখেন লাস্টে কি বলা আছে, ফর 3 আওয়ার্স। দেখছেন লাস্টে কি বলা আছে, ফর 3 আওয়ার্স। এই ফর 3 হচ্ছে আমাদের ক্লু, ফর 3 আওয়ার্স হচ্ছে আমাদের ক্লু। এই যে ফর প্লাস টাইম ওয়ার্ড, সেন্টেন্সের শেষে সিন্স ফর অল প্লাস 3 আওয়ার্স 3 ঘন্টা, এটা হচ্ছে আমাদের টাইম ওয়ার্ড। এই ক্লুটা বলে দিচ্ছে ভার্বের ফর্ম কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আই এর সঙ্গে তো স্যার হ্যাভ বসে, তাহলে কি হবে স্যার, আই হ্যাভ বিন ওয়েটিং। আপনার কাজই হচ্ছে স্যার ক্লু খোঁজা, কাজই হচ্ছে ক্লু খোঁজা। এই যে পরে দেখেন, ই ড্যাশ রান ফর 2 আওয়ার্স। এখানে ক্লু 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 কোনটা স্যার, এই যে ফর প্লাস টাইম ওয়ার্ড, এই 2 আওয়ার্স কিন্তু টাইম ওয়ার্ড, 2 ঘন্টা ধরে, এটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লুটা বলে দিচ্ছে ভার্ব কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। এন্ড ইট তো আমাদের সিঙ্গুলার, এটার সঙ্গে হ্যাভ বিন না হ্যাজ বিন, হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কি হবে স্যার, রানিং। আমি একটু বাংলা মানে বুঝাই দিই, যে এগুলার মানে কি, যে আমি এখানে লিখে দিয়েছিলাম যে পূর্বে শুরু হয়ে এখনো ঘটনাটি ঘটতেছে, যে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। সিন্স মানে হচ্ছে থেকে, একটু লিখে রাখি, অনেকে আপনার হেল্পফুল হবে, ঠিক আছে, মানে বাংলা মিনিং বুঝতে সহজ হবে। সিন্স এখানে আছে না, সিন্স, এই সিন্স মানে হচ্ছে থেকে, লাস্টে যে সিন্স, এই যে এই সিন্স আছে না, এই সিন্স মানে থেকে, সকল সিন্স না, সেন্টেন্সের প্রথমে সিন্স মানে আবার যেহেতু, বুঝা গেছে, এখানে সিন্স মানে হচ্ছে থেকে। আর ফর, এখানে যে ফর আছে, এই ফর মানে হচ্ছে জন্য অথবা ধরে, সরি জন্য, যাবত, এখানে ফর মানে হচ্ছে যাবত অথবা ধরে, যাবত অথবা ধরে। আর এই অল মানে হচ্ছে সারা, অল মানে কি সারা, বলো অল মর্নিং, সারা সকাল, এরকম আর কি। তাহলে এবার আসেন একটু আমরা মিনিং বুঝি। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, যে শিশুটি সকাল থেকে কান্না করতেছে। সিন্স মর্নিং, মর্নিং মানে সকাল, সকাল থেকে বেবিটি কান্না করতেছে, তাহলে অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনো চলতেছে, অনেকক্ষণ আগে সকালে শুরু হয়েছে এবং শুরু হয়ে চলতেছে, এই ঘটনা এখনো ঘটতেছে, অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনো ঘটতেছে, বেবি সকাল থেকে কান্না করতেছে। তারপর দেখেন, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 3 আওয়ার্স। এই ফর মানে হচ্ছে ধরে বা কি যাবত, আমি 3 ঘন্টা ধরে অথবা 3 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। শুরু হয়েছিল আমার অপেক্ষা করা কয় ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, ওই যে পূর্বে শুরু হয়েছিল, আমার অপেক্ষা করা শুরু হয়েছিল 3 ঘন্টা আগে, শুরু হয়ে এটা এখনো চলতেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে এবং এটা এখনো চলতেছে, তো পূর্বে শুরু হয়ে ঘটনাটা এখনো ঘটতেছে, তখনই কি হবে স্যার, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাহলে ইট হ্যাজ বিন রানিং ফর 2 আওয়ার্স, এইটা 2 ঘন্টা ধরে চলতেছে। আচ্ছা ফাইন, বুঝলাম। তো রুল 6 আমাদের ডান। তাহলে আমি আবার একটু সামারি করে দিই, তুই কি মনে রাখবা, তুমি জাস্ট মনে রাখবা কোন একটা সেন্টেন্স শেষে যদি সিন্স ফর অল প্লাস টাইম ওয়ার্ড থাকে, ভার্ব কি হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আছে রুল 7, কি বলছে দেখো, যদি কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে টুমোরো থাকে, এগুলো একটা ক্লু। টুমোরো মানে কি বলতো, আগামীকাল, আগামীকাল। যদি কোনো একটা সেন্টেন্সে টুমোরো থাকে, দ্য নেক্সট ডে থাকে মানে পরবর্তী দিন, আগামীকালকে বোঝায়, দ্য নেক্সট ডে থাকে, অথবা দ্য ফলোয়িং ডে, এর মানেও পরবর্তী দিন বা আগামী দিন এরকম আর কি, অথবা দ্য ডে আফটার টুমোরো, অর্থাৎ আগামীকালের পরের দিন অর্থাৎ পরশু, ডে আফটার টুমোরো থাকে, অথবা ইন ফিউচার থাকে, ভবিষ্যতে থাকে।
ভবিষ্যতে, ইন ফিউচার, এই ক্লুগুলো থাকে যদি কোনো একটা সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সের যে ভার্ব, এই ভার্ব হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা মনে রাখার দরকার নাই। ভার্ব হবে উইল অথবা শেল প্লাস ভি1, উইল অথবা শেল প্লাস ভি1। আমি আবার বলি, যদি কোনো একটা সেন্টেন্সে তুমি টুমোরো পাও, আগামীকাল, টুমোরো পাও, দ্য নেক্সট ডে পাও, পরবর্তী দিন, দ্য ফলোইং ডে, পরবর্তী দিন, দ্য ডে আফটার টুমোরো, পরশু দিন, ইন ফিউচার, ভবিষ্যতে, এই সবগুলো ওয়ার্ড কিন্তু ফিউচার টাইমকে নির্দেশ করে, ভবিষ্যতের টাইমকে নির্দেশ করে। এখন ভবিষ্যতের টাইম নির্দেশ করলে ফিউচার টেন্স হবে, এটাই তো স্বাভাবিক। ভার্ব কি হবে? উইল বা শেল প্লাস ভি1। ভার্ব কি হবে? উইল বা শেল প্লাস ভি1। ভার্ব কি হবে? উইল বা শেল প্লাস ভি1। কথাই বোঝা গেছে? চল আমরা সলভ করি। এই যে আই ড্যাশ ভিজিট ইউর নেটিভ ভিলেজ টুমোরো, এই সেন্টেন্সের ক্লু কি? বলছিলাম না রাইট ফর্ম ভার্ব মানেই ক্লু খুঁজা। এই সেন্টেন্সের ক্লু কি? ক্লু হচ্ছে স্যার টুমোরো, আগামীকাল, এটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লু বলে দিচ্ছে ভার্বের ফর্ম উইল বা শেল প্লাস ভি1 হবে। আমি উইল ইউজ করলাম, শেল আয়ের সঙ্গে উইল শেল দুইটাই ইউজ হয়, সমস্যা নাই, তবে বেশি ইউজ হয় উইল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? আই উইল, এই যে উইল বা শেল প্লাস ভি1, উইল তারপর ভি1, মানে বেস ফর্ম আর কি। এগুলো তো মডাল ভার্ব, এগুলোর পরে বেস ফর্ম হয়। তাহলে উইল ভিজিট, আই উইল ভিজিট ইউর নেটিভ ভিলেজ টুমোরো। নেটিভ মানে হচ্ছে গ্রামের আর কি, গ্রামের। আমি তোমার গ্রামের বাড়ি আগামীকাল ভিজিট করব, পরিদর্শন করব। আচ্ছা ফাইন, পরেরটা আসো। আই ড্যাশ বি মোর কেয়ারফুল ইন ফিউচার, এখানে ক্লু কি স্যার? এখানে ক্লু হচ্ছে ইন ফিউচার, ভবিষ্যতে। এই ক্লু বলে দিচ্ছে ভার্ব কি হবে? উইল বা শেল প্লাস ভি1। আমরা উইলটা ইউজ করব, উইল বি, আই উইল বি মোর কেয়ারফুল ইন ফিউচার, আমি ভবিষ্যতে আরো বেশি কেয়ারফুল বা সতর্ক হব, আমি ভবিষ্যতে আরো বেশি সতর্ক হব। পরেরটা, হি ড্যাশ কল মি টুমোরো, ক্লু কি স্যার? এই যে টুমোরো, টুমোরো থাকলে ভার্ব কি হবে স্যার? উইল বা শেল প্লাস ভি1। তাহলে আমরা কি করবো? উইল, হি উইল কল মি টুমোরো, সে আমাকে আগামীকাল ডাকবে। এখন একটা ঝামেলা আছে স্যার, কখন উইল কখন শেল, এটা নিয়ে একটা ঝামেলা বাদে। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই, মানে আমি যখন পড়াবো তোমার খুঁটিনাটি সব শেষ করে দিব। মনে রাখবা, অনেকে জানো আমি জানি, তারপরে বলি এটা শুধু মানে যারা অ্যাডভান্স লেভেলের শুধু তাদের জন্য না, যারা একদম জিরো কিছুই জানে না তাদের জন্য। মানে এই কোর্সটা, এই ক্লাসটা, এই ক্লাসগুলো মূলত একদম জিরো, সে কিছু জানে না, সেও অনেক কিছু শিখবে, এবং সে যে ইংরেজিতে অনেক কিছু ভালো, সেও অনেক নতুন কিছু শিখবে। মানে সেও নিজে অনেক এক্সপার্ট, কোনো সমস্যা নেই, তারপরে আমার ক্লাসে সে অনেক কিছু শিখবে যেগুলো সে জানতো না, সবার জন্য ফাইন। এখন উইল বা শেল নিয়ে অনেক ঝামেলা হয় স্যার, উইল কখন শেল কখন। মনে রাখবা, আই এর সঙ্গে অথবা উই এর সঙ্গে, এই দুইটা লিখে রাখো। আই অথবা উই, এই দুইটার সঙ্গে উইলও বসে আবার শেলও বসে। মনে থাকবে কি বলছি? মনে থাকবে, আই বা উই এর সঙ্গে উইলও বসে শেলও বসে। তবে বর্তমানে বর্তমানে বেশি ইউজ হয়েছে উইল, বর্তমানে তেমন একটা শেল ইউজ করে না, মানে শেলের ব্যাপারটা অনেক কমে আসছে। দিলে ভুল না, সমস্যা নেই, হবে, বাট উইলটা বেশি ইউজ করে। তা আই বা উই এর সঙ্গে উইলও বসে শেলও বসে, তবে বেশি ইউজ হয় উইল, ফাইন। আর বাকি সবকিছুর সঙ্গে, বাকি সবকিছুর সাথে, মানে তোমার আই বা উই ব্যতীত বাকি যা আছে, বাকি সবকিছুর সাথে আই বা উই ব্যতীত বাকি যা আছে, এই বাকি সবকিছুর সঙ্গে বসে স্যার উইল। তখন আপনি আবার শেল ইউজ করতে পারবেন না, বুঝতে পারতেছেন? এখন বাকি সবকিছু বলতে কি বুঝাই? সরি, বাকি সবকিছু বলতে আমি কি বুঝাচ্ছি স্যার, এটা একটু লেখেন। যে ধরেন আমি বললাম হি, হি এর সঙ্গে কি বসবে স্যার? উইল। আমি বললাম ইউ, ইউ এর সঙ্গে কি বসবে স্যার? উইল। আমি বললাম শি, শি এর সঙ্গে কি বসবে স্যার? উইল। আমি বললাম দে, দের সঙ্গে কি বসবে স্যার? উইল। আমি বললাম রাজু, রাজুর সঙ্গে কি বসবে স্যার? উইল। আমি বললাম ইট, ইটের সঙ্গে কি বসবে স্যার? উইল। অর্থাৎ বাকি সবকিছুর সঙ্গে উইল। আর আই বা উই এর সঙ্গে উইলও বসে শেলও বসে, তবে উইলটা বেশি ইউজ হয়। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের রুল 7 ডান, 7 ডান না? 7 ডান, রাইট, একদম মাথায় ঢুকছে না? আসো রুল 8 কি বলছে দেখো। কতক্ষণ হয়েছে একটু টাইমটা দেখিনি, হ্যাঁ, রেকর্ডিং ক্লাস তো 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে, আমাদের বেশিক্ষণ লাগবে না, মেবি 1.5 ঘন্টার মধ্যে আমাদের সবকিছু হয়ে যাবে। আচ্ছা ফাইন, এবার আসো কি বলছে দেখো, রুল নাম্বার 8। যদি কোনো একটা সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে মানে কি? গতকাল। ইয়েস্টারডে মানে কি বলতো? গতকাল। ইয়েস্টারডে থাকে, অথবা এগো থাকে, এগো মানে কি? পূর্বে,
এগো মানে কি পূর্বে, এগো থাকে, অথবা লাস্ট নাইট, এই লাস্ট ওয়াটার মানে হচ্ছে শেষ, নাইট মানে রাত, শেষ রাত, অথবা লাস্ট ডে শেষ দিন, লাস্ট উইক, উইক মানে সপ্তাহ, শেষ সপ্তাহ, লাস্ট মান্থ শেষ মাস, লাস্ট ইয়ার শেষ বছর, মানে লাস্ট যুক্ত যে কোনো ওয়ার্ড, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট নাইট, যাই থাকুক। লং সিন্স, দ্যাট ডে ওই দিন, অথবা দ্য ডে বিফোর ইয়েস্টারডে, রাইট, গতকালকের আগের দিন, এই ওয়ার্ডগুলো থাকে। অথবা আমি আরেকটা লিখে দিই, আরেকটা আছে, সেটা হচ্ছে পাস্ট টাইম ওয়ার্ডস। পাস্ট টাইম ওয়ার্ডস মানে যে ওয়ার্ডগুলো পাস্ট টাইমে নির্দেশ করে। তো নর্মালি হচ্ছে পাস্ট ইয়ার্স, পাস্ট ইয়ার্স মানে পাস্ট মানে অতীতের যে বছরগুলা, অতীতের বছর, যেমন বর্তমানে কত সাল, 2026, অতীতের যে বছরগুলো আছে ওই বছরগুলা, যেমন ধরো তোমার এটা হইতে পারে স্যার 2021 সাল, হতে পারে 2001 সাল, হতে পারে 1922 সাল, বুঝো নাই? আচ্ছা, এই পাস্ট যে কোনো সাল হইলে, আমি আবার বলি, যদি কোনো একটা সেন্টেন্সে ইয়েস্টারডে গতকাল থাকে, এগো, লাস্ট নাইট, লাস্ট যুক্ত যত ওয়ার্ড আছে, লং সিজ, দ্যাট ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এবং পাস্ট ইয়ার্স অতীতের সাল থাকে, তখন ভার্বের ফর্ম হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা মনে রাখবা ভি টু, ভার্বের পাস্ট ফর্ম, এটা মনে রাখলে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মনে রাখার দরকার নাই, জাস্ট ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। আমি আবার বলি, যখন কোন একটা সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট যুক্ত যত ওয়ার্ড, লং সিন্স, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অথবা পাস্ট ইয়ার্স, 2011 সাল, 1922 সাল, 1820 সাল, এরকম পাস্ট ইয়ার্স থাকে, তখন ভার্ব কি হবে স্যার? ভি টু, ভার্বের পাস্ট ফর্ম হবে। এগুলো হচ্ছে আমার ক্লু, এই ক্লুগুলো মনে রাখবা। চলো আমরা একটা কোশ্চেন সলভ করি, কি বলছে? দ্য প্রিন্সিপাল ভিজিট আওয়ার ক্লাস ইয়েস্টারডে। এখন এই সেন্টেন্সের ক্লু কি? বারবার বলি ক্লু খুঁজবা। ক্লু হচ্ছে আমাদের এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে গতকাল, এটা হচ্ছে আমাদের ক্লু। এই ক্লুটা বলে দিচ্ছে ভার্বের ফর্ম কি হবে স্যার? ভিটু হবে। ভিটু মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এই ভিজিটের পাস্ট ফর্ম কি বলতো? ভিজিটেড। ভিজিটের পাস্ট ফর্ম কি? ভিজিটেড। দ্য প্রিন্সিপাল ভিজিটেড আওয়ার ক্লাস ইয়েস্টারডে। প্রিন্সিপাল গতকাল আমাদের ক্লাস পরিদর্শন করেছিলেন। প্রিন্সিপাল গতকাল আমাদের ক্লাস পরিদর্শন করেছিলেন, রাইট? আচ্ছা ফাইন, পরেরটা আসে, শি লিভ হোম লাস্ট নাইট। ক্লু কি স্যার? এই যে লাস্ট নাইট হচ্ছে আমাদের ক্লু। সে শেষ রাতে কি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এখন এই যে লাস্ট নাইট কি হবে স্যার? এই ক্লুটা বলে দিচ্ছে, ভার্ব হবে ভি2। এখন লিভের ভি2 কি স্যার? লেফট। হি লেফট হোম লাস্ট নাইট, সে শেষ রাতে বা গতকাল রাতে বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা ফাইন, তারপরে আই সি হোম 10 years এগো। আমি 10 বছর আগে তাকে দেখছিলাম। এখানে ক্লু কি স্যার? এই যে এগো, আগে বা পূর্বে, আগে অথবা কি পূর্বে, আমি 10 বছর আগে বা পূর্বে তাকে দেখেছিলাম, রাইট? তাহলে কি হবে স্যার? এগো বলে দিচ্ছে, ভার্ব হবে ভি2, রাইট? তাহলে সি এর ভি2 কি স্যার? সি এর ভি2 কি স্যার? আই স হিম 10 years এগো। আমি 10 বছর আগে তাকে দেখেছিলাম। ওকে ফাইন, তাহলে রুল 8টা আমাদের ডান। আশা করি সমস্যা হবে না। আমি আবার বলে দেই, ইয়েস্টারডে এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দ্যাট ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, পাস্ট ইয়ার্স, এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের ফর্ম হবে ভি2। ক্লিয়ার? একদম ক্লিয়ার, মাথায় ঢুকছে? আচ্ছা এইবার আসো রুল নাম্বার 9। এত কিছু জগা কিছুর পড়ার দরকার নাই, আমি তোমাকে সহজে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এত কিছু দেখে ভয় পাও না, আমি তোমাকে খুব সহজে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তুমি জাস্ট এই যে চারটা আছে না, এই নিচেকার চার দেওয়া আছে না, এটা খেয়াল রাখো, তাহলে হবে। এখানে বলতেছে যদি কোন একটা সেন্টেন্সে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প থাকে, যদি কোনো একটা সেন্টেন্সে তুমি ক্যান নট হেল্প পাও অথবা কুড নট হেল্প পাও, তারপরে যে ভার্ব আসবে ওই ভার্বের সঙ্গে আইএনজি হবে। অর্থাৎ ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের আইএনজি, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ভার্বের সঙ্গে আইএনজি। এটা মুখস্থ রাখতে হবে, কিছু করো না, এটা অনেক সময় আসে, অনেকবার আসে। ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি। আর যদি কোনো সেন্টেন্সে ক্যান নট বাট থাকে, বাট হেল্প না, এবার হচ্ছে বাট। এর আগে ছিল ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এবার হচ্ছে ক্যান নট বাট অথবা কুড নট বাট। যদি কোনো একটা সেন্টেন্সে ক্যান নট বাট অথবা কুড নট বাট থাকে, তখন কিন্তু ভার্বের বি1 অথবা বেস ফর্ম বসবে। লিখে রাখো, এখানে বি1 এর পাশে লেখা বেস ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে? বেস ফর্ম মানে কি? যার সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, এটাই বেস ফর্ম। মানে বেস ফর্ম হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেজেন্ট ফর্ম, পার্থক্য হচ্ছে বেস ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, এটাই।
এস বাই এস যুক্ত হয় না। আচ্ছা ফাইন, তাহলে ক্যান নট বাট কুড নট বাটের পরে ভার্বের কি হবে, ভিউ আমরা বেস ফর্ম হবে। আর ক্যান নট হেল্প কুড নট হেল্পের পরে ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি হবে। এটা মনে রাখলে হবে স্যার, আর কিছু লাগবে না। এবার আসেন আমরা সলভ করি, আমরা কোশ্চেন সলভ করি, চলেন। কি বলছে, আই কুড নট হেল্প ড্যাশ। এখানে ক্লু কি স্যার, এই যে কুড নট হেল্প হচ্ছে আমাদের ক্লু। এই যে একটু আগে শিখছিলাম কুড নট হেল্প ক্যান নট হেল্পের পরে ভার্বে কি হবে স্যার, আইএনজি হবে। তার মানে অ্যান্সার কি হবে স্যার, লাফ হয়ে যাবে, লাফিং। বোঝা গেছে? তারপর পরে দেখি, আই কুড নট বাট। এই যে কুড নট বাট থাকলে কি হয় স্যার, ভার্বের বেস ফর্ম হয়, রাইট? এই যে কুড নট বাট ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, এখানে অ্যান্সার হবে লাফ। এখানে আনসার হবে কি, লাফ। তারপর এখানে কি বলা আছে, হি ক্যান নট বাট। এই যে ক্যান নট বাট কুড নট বাটের পরে ভার্বে বেস ফর্ম হয়, তাহলে এখানে আনসার কি হবে স্যার, জয়েন, জয়েনই হবে। এখন অনেকে বলবা স্যার এগুলোর মানে কি স্যার, ক্যান নট হেল্প কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি, আমি তো গ্রামার বুঝলাম, কিন্তু এগুলোর মানে কি বুঝায়? এর মানে হচ্ছে, এগুলোর মানে হচ্ছে, লিখে রাখো, না করে পারি না, না করে পারি না, এটা লেখা রাখো। এগুলোর মানে হচ্ছে না করে পারি না, না করে পারি না। এগুলোর মানে কি স্যার, না করে পারি না। আই কুড নট হেল্প লাফিং, এর মানে হচ্ছে আমি না হেসে পারলাম না। আই কুড নট হেল্প লাফিং এর মানে কি, আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাফ এর মানে হচ্ছে উই কুড নট বাট লাফ, আমরা না হেসে পারলাম না। হি ক্যান নট বাট জয়েন দ্য মিটিং, সেই মিটিংয়ে জয়েন না করে পারলো না। এই যে না করে পারি না, এটা ইংরেজিতে বলা হয় ক্যান নট হেল্প বা কুড নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি, অথবা ক্যান নট বাট কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্ম। ওকে ফাইন। এখানে আরেকটা বিষয় তুমি খেয়াল রাখবা, এই দেখছো যে ক্যান নট, অনেকে ক্যান নটকে আলাদা লেখো, এটা কিন্তু ভুল। এই ক্যান নটকে আলাদা লেখা যাবে না, এটা ভুল। ক্যান নটকে একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে? ক্যানট, ক্যানট, এটাকে ক্যানট বলে, নট ক্যান নট বলে, ক্যানট বলে। আমিও ক্যান নটই বলে ফেলি, না হলে অনেকে বুঝবে না। ক্যানট, তাহলে ক্যান নটকে, এই যে নটটাকে আলাদা লেখা যাবে না, ক্যানের সঙ্গে যুক্ত করে লিখতে হবে একসঙ্গে। আবার কুড নট কিন্তু আবার আলাদা হবে, কুড নটকে আবার একসঙ্গে যুক্ত করো না। আবার সংক্ষেপে লিখলে তো লেখা যায়, সমস্যা নাই। কুড নট, COUL-D, কুডেন্ট, এভাবে তো লেখা যায়, সমস্যা নাই। অথবা তুমি এভাবে না লিখে যেভাবে লিখতে পারো, কুড নট, কুড নট, সমস্যা নেই। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কিন্তু ক্যান নটের যে নট, এই নটটাকে ক্যানের সঙ্গে যুক্ত করে লিখতে হবে, আলাদা করে লেখা যাবে না। ফাইন, হয়ে গেছে আমাদের। তাহলে আমি আবার সামারাইজ করে দিই, ক্যান নট বাট কুড নট বাটের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। আর সরি, ক্যান নট হেল্প কুড নট হেল্প, ক্যান নট হেল্প কুড নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি, ক্যান নট বাট কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি, প্রেজেন্ট ফর্ম, কিন্তু এর সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। আচ্ছা আচ্ছা ফাইন। এই যে এখানে দেখো, এই যে ক্যান নট বাটের ভার্বের কি হচ্ছে স্যার, বেস ফর্ম হয়েছে, বেস ফর্ম, কিন্তু বেস ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। এই কারণে হি থাকলে, হিটা সিঙ্গুলার না, হি এর সঙ্গে তো এই ভার্বের সঙ্গে এস বাই এস থাকার কথা ছিল। হি এর পরে এই যে ভার্বের সঙ্গে এস বাই এস থাকার কথা ছিল না, কিন্তু কেন হয় না? কারণ এই যে ক্যান নট বাট কুড নট বাটের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আর বেস ফর্মের সঙ্গে, বেস ফর্ম মানে কি, প্রেজেন্ট ফর্মই, কিন্তু তার সঙ্গে এস বাই এস হবে না, এর সঙ্গে এস বাই এস হবে না, এই কারণে হয় নাই, বুঝছো? আচ্ছা ফাইন, এবার আসো, রুল নাম্বার কত? এটা কি রুল নাম্বার 8 চলে গেছে নাকি? 8 পড়াইছি একটু, এটা আমি একটু দেখি, মনে হচ্ছে কোনো স্কিপ করছি, না না স্কিপ করি নাই, ঠিক আছে। 9 ডান, রাইট? রুল নাম্বার 9 ডান। ওকে, আজকের ক্লাসে লাস্ট এই রুলস। আমাদের টার্গেটের টাইম কি ফিল আপ হয়ে গেছে কিনা দেখি, না ফিল আপ হয় নাই, এখনো টাইম আছে। এইটা রাইট ফর্ম ভার্বের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এখন পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট রুলস যে করে আজকে পড়ালাম, তার মধ্যে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, এইটা আছে না, আমি একটু নিজে নিজে লিখে পড়াতে চাই। এই রুলসের মেইন ব্যাপারটা হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্বের ফর্ম কি হবে, প্রেপোজিশনের পরে ভার্বের ফর্ম কি হবে, এটা হচ্ছে এই রুলসের মেইন বিষয়। এখন প্রেপোজিশনের পরে ভার্বের ফর্ম 3 ভাবে হইতে পারে স্যার। কয়ভাবে স্যার? 3 ভাবে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে কোনো প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশনের পরে যে ভার্ব আসে, ওই ভার্বের সঙ্গে আইএনজি হয়। কথা কি মনে থাকবে? যত ইংরেজিতে যত প্রেপোজিশন আছে, এখন অনেকে বলবা স্যার আমি তো প্রেপোজিশন চিনি না। অনেকে বলবা স্যার আপনি তো বলতেছেন যে প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, আমি বুঝছি, কিন্তু আমি তো স্যার প্রেপোজিশনই চিনি না। তাহলে বুঝবো কেমনে কখন ভার্বের সঙ্গে আইএনজি হয়? আমাকে তো আগে আপনাকে প্রেপোজিশন চেনাইতে হবে। আমার কিন্তু প্রেপোজিশনের ক্লাস নেওয়া আছে অলরেডি, তোমাদের আমি প্রেপোজিশনের রেকর্ডেড ক্লাস করে ফেলছি, খুব সুন্দর করে নেওয়া আছে। ওই প্রেপোজিশনের ক্লাস থেকে ওগুলো শিখে আসো।
তারপরে আমি এক্সাম্পল স্বরূপ কিছু প্রেপোজিশন লিখে দিচ্ছি। যেমন ধরো ইন, ইন একটা প্রেপোজিশন, অ্যাট একটা প্রেপোজিশন, বাই একটা প্রেপোজিশন, ফ্রম একটা প্রেপোজিশন, হ্যাঁ লিখে দিই। উইথ একটা প্রেপোজিশন, টু একটা প্রেপোজিশন, হ্যাঁ অ্যাবাভ একটা প্রেপোজিশন, বুঝা গেছে? আরো অনেক আছে, শেষ নাই। এগেইনস্ট একটা প্রেপোজিশন, আউট একটা প্রেপোজিশন, আউট একটা প্রেপোজিশন, তারপর হচ্ছে অ্যালং একটা প্রেপোজিশন, তাই না? বিলো একটা প্রেপোজিশন, অভাব নাই, যাই হোক সমস্যা নেই। অ্যাবাউট একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, হ্যাঁ জাস্ট কয়েকটা লিখলাম আর কি, এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো মনে রাখবা যে কোনো প্রেপোজিশনের পর, যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এই প্রথম পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা ফাইন, এইটাই সবচেয়ে বেশি আসে। এবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে একটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে ঘাউরা প্রেপোজিশন। সকল প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু একটা প্রেপোজিশন হচ্ছে আলাদা। একটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে টু। এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ভি1 হয়, বেস ফর্ম। বুঝা গেছে? যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, কিন্তু টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এটা ঘাউরা প্রেপোজিশন, এটা আলাদা। ওকে ফাইন, শিখলাম। তারপরে আরেকটা পয়েন্ট আছে স্যার, লাস্ট নাম্বার পয়েন্ট। এখন টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, এটা শিখলাম স্যার, কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে। টু যুক্ত কিছু ফ্রেজ আছে, ওগুলোর পরে আবার আইএনজি হয়। দেখো নরমালি টু এর পরে বেস ফর্ম হয়, নরমালি টু এর পরে বেস ফর্ম হয়, কিন্তু টু যুক্ত কিছু স্পেশাল ফ্রেজ আছে। টু যুক্ত কিছু স্পেশাল ফ্রেজ আছে, সেগুলা কি স্যার? উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে বি বা গেট ইউজ টু, বি অথবা গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম মানে হচ্ছে অভ্যস্ত, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, অ্যাকাস্টমড টু। তারপর হচ্ছে অ্যাভার্স টু, উইথ এন আই টু। আরো কিছু আছে, আমি পরে দেখাচ্ছি। এই যে টু যুক্ত ফ্রেজ আছে, এগুলো হচ্ছে টু যুক্ত ফ্রেজ। নরমালি টু এর পরে বেস ফর্ম ভার্বের ভি1 বেস ফর্ম, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের স্পেশাল টু যুক্ত ফ্রেজ। এই স্পেশাল টু যুক্ত ফ্রেজের পরে আবার ভার্বের সঙ্গে আইএনজি হয়। মনে থাকবে, আমি আবার বলি, পৃথিবীর যত ইংরেজি ভাষার যত প্রেপোজিশন আছে, যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু একটা প্রেপোজিশন আলাদা, সেটা হচ্ছে টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু টু যুক্ত এগুলো হচ্ছে আবার স্পেশাল প্রেপোজিশন, মানে স্পেশাল টু যুক্ত ফ্রেজ। টু যুক্ত এই স্পেশাল ফ্রেজগুলোর পরে আবার ভার্বের সঙ্গে আইএনজি হয়। আশা করি এবারে আমার একটা এক্সাম্পল দিই। যেমন ধর আমি বললাম, যেমন হি ইজ গুড অ্যাট ড্যাশ প্লে ফুটবল। আচ্ছা, এই একটা কোশ্চেন দিলাম। আবার দিলাম হি কেম টু, আমি ব্রেকেটে দিলাম হেল্প মি। তারপর দিলাম হি কেম উইথ আ ভিউ টু, সরি, হি কেম উইথ আ ভিউ টু হেল্প মি। এই যে আমাদের তিনটা সেন্টেন্স, খুব ভালো করে বুঝেন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেন্টেন্স। দেখেন, প্রথম কি বলছিলাম, যে কোনো প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। তার মানে এই যে হি ইজ গুড অ্যাট, এই যে অ্যাট একটা প্রেপোজিশন, তাই না? অ্যাট কি স্যার? একটা প্রেপোজিশন। যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে প্লে কি হয়ে যাবে স্যার? প্লেইং। প্লে কি হবে? প্লেইং। কেন স্যার? যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়। সেকেন্ড রুলে বলছিলাম টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এই যেখানে দেখেন তো হি কেম টু, এই যে টু এর পরে ভার্বের কি হয় স্যার? বেস ফর্ম। তাহলে এখানে কি হবে স্যার? হেল্প। হি কেম টু হেল্প মি। তারপরে আমি বলছিলাম টু যুক্ত কিছু ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাঁ অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ এন আই টু। আরো কিছু আছে, আমার স্লাইডে দেওয়া আছে, পেয়ে যাওয়ার সমস্যা নাই আমাদের ওয়েবসাইটে। এখানে কি বলছে? হি কেম উইথ আ ভিউ টু। এই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হয় স্যার?
আইএনজি হয়, তাহলে কি হবে স্যার? এই যে হেল্প হয়ে যাবে কি স্যার? হেল্পিং। এখন এই সেন্টেন্সটা লাস্টের যে দুইটা সেন্টেন্স মিনিং আমাদের সেম, জাস্ট ভার্বের ফর্ম আলাদা। শুধু টু এর পরে হেল্প হয়েছে, আর উইথ এ ভিউটির উপর আবার হেল্পিং হয়ে গেছে, ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেছে। এটাই তো মোটামুটি ডান, আশা করি সমস্যা নাই। তাহলে আমাদের রুল 10 ডান। এইবার আসো, তাহলে প্রথমে আমরা 5টা কোশ্চেন সলভ করে আমরা কিছু এক্সারসাইজ করছিলাম। তো যেহেতু আমাদের আরো 5টা কোশ্চেন সলভ করা, মানে 5টা রুলস সলভ করা শেষ। প্রথমে 5টা রুলস করছি, 5টা রুলস করে আমরা 8টা কোশ্চেন সলভ করছি। এখন আমরা আবার 5টা রুলস করলাম, এবার আমরা আবার কিছু কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করে আমাদের মোটামুটি আজকের ক্লাস খতম। আজকের ক্লাস কি খতম। চলো, হ্যাঁ দেখতে পাচ্ছ, আমি আবার আগের মতো চলে যাই। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। আর যারা 5টা রুলস বুঝছো, যারা 5টা রুলস বুঝছো, তারা ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নাই। এবার আমি তোমাদেরকে একটু স্পেস দিচ্ছি। ওকে, এখন তোমার কাজ হচ্ছে যে আগের মতোই, তুমি ভিডিওটা পজ করবা। পজ করার পর এখানে যে 10টা কোশ্চেন দেওয়া আছে, এই 10টা কোশ্চেন নিজে নিজে সলভ করবা। আমি এগুলোর রুলস অলরেডি তোমাকে বুঝাইছি। এবার তুমি কি করবা? ওই রুলসগুলোর হেল্প নাও, সহায়তা নাও, সমস্যা নাই। হেল্প নিয়ে তুমি এই কোশ্চেনগুলো সলভ করো। সলভ করার পর আমি এই মুহূর্তে তোমাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে দিচ্ছি, তুমি অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সার মিলাই নাও। ওকে, আশা করি ডান হয়ে গেছে। এবার আসো আমি এগুলো সলভ করে দিই, কেমন? ফার্স্ট কোশ্চেন কি বলছে? উই অল শুড গিভ আপ স্মোক। এই গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। গিভ আপ মানে কি বলতো? ত্যাগ করা। বলতেছে আমাদের সকলের উচিত ধূমপান ত্যাগ করা আর কি। আচ্ছা, এখন বলতেছে উই অল শুড গিভ আপ। এই গিভের পরে একটা আপ আছে, দেখছো আপ? এই আপ একটা কি স্যার? প্রেপোজিশন। আপ একটা প্রেপোজিশন। আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব কি হয়ে যায় স্যার? আইএনজি হয়। যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব আইএনজি হয়, সুতরাং অ্যান্সার কি হবে স্যার? স্মোকিং। উই অল শুড গিভ আপ স্মোকিং। আমাদের সকলের ধূমপান ত্যাগ করা উচিত। সেকেন্ড অফ অল কি বলছে দেখো তো? মিনা ড্যাশ টু ঢাকা ইয়েস্টারডে। আচ্ছা, এই সেন্টেন্সের ক্লু কি স্যার? ক্লু খুঁজবা স্যার, ক্লু। এই সেন্টেন্সের ক্লু কি? এই যে ইয়েস্টারডে হচ্ছে ক্লু। এই ইয়েস্টারডে তাহলে কি হয় স্যার? ভার্বের ভি2 হয়, পাস্ট ফর্ম হয়, ভি2 হয়। তাহলে গো হয়ে যাবে স্যার ওয়েন্ট। মিনা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। মিনা গতকাল ঢাকায় গিয়েছিল। আচ্ছা, 3 নাম্বার, এখানে ক্লু ক্লু খুঁজি। উই লিভ ইন ঢাকা সিন্স 1986। এখানে ক্লু কি স্যার? এই দেখো লাস্টে সিন্স প্লাস টাইম ওয়ার্ড। মনে আছে? সেন্টেন্সের শেষে যদি সিন্স, ফর, অল প্লাস টাইম ওয়ার্ড থাকে, তখন ভার্ব কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি হয়। সেন্টেন্সের শেষে সিন্স, ফর, অল প্লাস টাইম ওয়ার্ড থাকলে ভার্ব কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি হয়। এখন উই এর সঙ্গে হ্যাভ বিন না হ্যাজ বিন? উই যেহেতু প্লুরাল, বড়টার সঙ্গে বড়টা হ্যাভ বিন, তাহলে কি হবে স্যার? উই হ্যাভ বিন লিভিং। উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1986। আমরা 1986 সাল থেকে, এই সিন্স মানে থেকে, আমরা 1986 সাল থেকে ঢাকায় বসবাস করে আসতেছি। আচ্ছা ফাইন, তারপর কি বলছে? রাজু ইজ লুকিং ফরওয়ার্ড টু পারচেজ আ নিউ কার। এই পারচেজ মানে হচ্ছে স্যার ক্রয় করা, কেনা। কেনা অথবা কি স্যার? ক্রয় করা। পারচেজ মানে কি? কেনা বা ক্রয় করা। বলতেছে রাজু একটা নতুন গাড়ি কেনার কথা ভাবতেছে, চিন্তা করতেছে, হ্যাঁ, বা নতুন গাড়ি কিনতে চাচ্ছে। এখন দেখো এই রাজুর পরে কি দেওয়া আছে? ইজ লুকিং ফরওয়ার্ড টু। দেখো তো এই যে লুক ফরওয়ার্ড টু আছে কিনা? আছে, লুক ফরওয়ার্ড টু। মনে আছে এই যে স্পেশাল টু যুক্ত ফ্রেজ, স্পেশাল টু যুক্ত ফ্রেজ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, শিখেছিলাম না? অ্যাভার্টস টু, উইথ এন আই টু। স্পেশাল টু যুক্ত ফ্রেজের পরে ভার্বের সঙ্গে কি হয় স্যার? আইএনজি হয়। তাহলে পারচেজ কি হয়ে যাবে স্যার? পারচেজিং। পারচেজিং। রাজু ইজ লুকিং ফরওয়ার্ড টু পারচেজিং আ নিউ কার। রাজু একটা নতুন গাড়ির কেনার কথা ভাবতেছে, আচ্ছা চিন্তা করতেছে। ফাইন, পরেরটা, শি রিসিভ দ্য লেটার দ্য নেক্সট ডে। এখন এই সেন্টেন্সের ক্লু কি? 5 নাম্বার সেন্টেন্সের ক্লু কি? তুমি জাস্ট ক্লু খুঁজো আগে। এই যে দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, এটা হচ্ছে আমাদের ক্লু। তোমার কাজই হচ্ছে ক্লু খুঁজা। তো এই ক্লু বলে দিচ্ছে ভার্ব কি হবে? উইল বা শেল প্লাস বিয়ন হবে। উইল বা শেল প্লাস বিয়ন হবে। তাহলে কি হবে স্যার? শি এর সঙ্গে কি হবে স্যার? উইল না শেল? শি এর সঙ্গে বসে উইল, আমরা জানি। শেল শুধু কার সঙ্গে বসে? আই বা উই এর সঙ্গে শেল বা উইল দুটোই বসতে পারে, দুইটাই বসতে পারে, আর বাকি সবকিছুর সঙ্গে উইল বসে। তাহলে কি হবে স্যার? শি উইল রিসিভ, শি উইল রিসিভ দ্য লেটার দ্য নেক্সট ডে। সে পরবর্তী দিন লেটারটা কি করবে? রিসিভ করবে। ফাইন, পরেরটা, শি ইজ ডেভোটেড টু। এই যে ডেভোটেড টু, এইটা স্যার স্পেশাল টু যুক্ত ফ্রেজ ছিল, আমি হয়তো লিখে দেই নাই, কিন্তু এটা স্পেশাল টু যুক্ত ফ্রেজ। আমি একটু দেখাই দেই। এই যেখানে দেখো স্পেশাল টু যুক্ত ফ্রেজগুলা, একটু দেখে নাও।
কি কি আছে বলো তো, এক নজর দেখে নাও। উইথ এ ভিউ টু, লোক ফর টু লিখে দিয়েছিলাম, বি বা গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু। এই যে এখানে ডেভোটেড টু আছে দেখছো, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডমিট টু, উইথ এন আই টু, অ্যাভার্স টু। এগুলোর পরে কি হয় স্যার, স্পেশাল টু যুক্ত ফ্রেজগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। স্পেশাল টু যুক্ত ফ্রেজগুলোর পরে ভার্বের সঙ্গে কি হয় স্যার, আইএনজি হয়। তাহলে এই যে ডেভোটেড টু এর পরে কি হবে স্যার, ভার্বের সঙ্গে আইএনজি হবে, স্পেশাল টু যুক্ত ফ্রেজ। সুতরাং অ্যান্সার কি হবে, কমপ্লিটিং। আচ্ছা, হ্যাঁ, হি ইজ ডেভোটেড টু কমপ্লিটিং হিজ ওয়ার্ক, মানে সে তার, আচ্ছা হ্যাঁ, সে তার কাজ শেষ করার জন্য বদ্ধপরিকর। ডেভোটেড টু মানে হচ্ছে কোনো একটা কাজের জন্য, শেষ করার জন্য আমি নিজের ফুল ইন্টেনশন নিয়োগ করলাম, আমি নিজেকে পুরোপুরি নিবেদিত করলাম। আচ্ছা, আমি লিখে দিই, ডেভোটেড মানে হচ্ছে নিবেদিত করা, নিবেদিত, বুঝা গেছে? সে তার কাজ শেষ করার জন্য পুরোপুরিভাবে নিবেদিত। হি ইজ ডেভোটেড টু কমপ্লিটিং হিজ ওয়ার্ক। পরেরটা আসি, হি ক্যান নট হেল্প। এই যে মনে আছে, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্ব কি হয়, আইএনজি। ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্ব কি হয় বলো তো, আইএনজি। তাহলে অ্যান্সার কি হবে বলো তো, হি ক্যান নট হেল্প, আনসার হয়ে যাবে আনসারিং। হি ক্যান নট হেল্প আনসারিং হিজ কোয়েশ্চেন। সে তার প্রশ্নের উত্তর না দিয়ে পারে না, সে তার প্রশ্নের উত্তর না দিয়ে পারে না। হি ক্যান নট হেল্প আনসারিং দ্য কোয়েশ্চেন। পরেরটা, উই ড্যাশ কক্সবাজার লাস্ট মান্থ। আমরা লাস্ট মান্থে, শেষ মাসে কক্সবাজার ভ্রমণ করেছিলাম। আচ্ছা, এই যে লাস্ট আছে, লাস্ট, তাই না, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, রাইট? এটা থাকলে কি জানি হয় স্যার, ভার্ব পাস ফর্ম হয়, ভিটু হয়। ওই লাস্ট হচ্ছে আমাদের ক্লু, ওই লাস্ট হচ্ছে আমাদের ক্লু। তাহলে কি হবে স্যার, ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেড। পরেরটা 9 নাম্বার, উই কুড নট বাট ড্যাশ কংগ্রেচুলেট হিম। তাহলে এই যে কুড নট বাটের পরে কি জানি হয়, ভার্বের বেস ফর্ম হয়, এটা হচ্ছে আমাদের ক্লু। কুড নট বাট, ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এটার বেস ফর্ম হবে কংগ্রেচুলেট, এটাই থাকবে, কংগ্রেচুলেট, স্বাগত জানানো, কংগ্রেচুলেট, কংগ্রেচুলেট, রাইট। আমরা তাকে স্বাগত না জানিয়ে পারলাম না, এর মানে কি স্যার, আমরা তাকে স্বাগত না জানিয়ে পারলাম না। লাস্টেরটা, আজকের লাস্ট কোয়েশ্চেন, হি স্টাডি ইন দ্য লাইব্রেরি ফর 2 আওয়ার্স। এখানে ক্লু কি বলতো, এই সেন্টেন্সের ক্লু হচ্ছে এই যে লাস্টে ফর 2 আওয়ার্স, সেন্টেন্সের শেষে সিন্স ফর অল প্লাস টাইমার থাকলে, সেন্টেন্সের শেষে সিন্স ফর অল প্লাস টাইমার থাকলে ভার্ব কি হবে জানি, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি। তো হি এর সঙ্গে কি বসবে স্যার, হ্যাজ বিন। তাহলে হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য লাইব্রেরি ফর 2 আওয়ার্স। আশা করি আমার সঙ্গে যারা ক্লাসটা করছো তাদের রাইট ফর্ম ভার্বটা এত সহজ, এত সুন্দর করে শেখা যায়, তুমি মনে হয় জীবনে কল্পনা করো না। এটা আমার বিলিফ, হয়তো আমার থেকেও কেউ ভালো পড়াতে পারে, আমি ওইটা অবমাননা করবো না, অন্যান্য স্যারও অনেক ভালো পড়ান, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাকে যত সহজে, যত ক্লিয়ারলি বোঝানো যায় ঠিক ক্লিয়ারলি বুঝছি। যেই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করবে তার আর জীবনেও রাইট ফর্ম আপনি সমস্যা হবে না। আজকে ফার্স্ট ক্লাস, এরকম আরো 3টা বেসিক ক্লাস দিব, 4টা বেসিক ক্লাস শেষ হবে, তারপরে আমরা কোশ্চেন সলভে চলে যাব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।